for International Students Chinese Scholarship Council, CSC. Before we begin, I kindly request everyone to keep their mic muted. আর কারো কোনো ধরনের কোশ্চেন্স থাকলে সেটা কিউএনএ পার্টে অ্যান্সার দেওয়া হবে। Now, it is my honor to introduce our guest speaker for tonight's session. We are very fortunate to have someone who is representing Butex in global level. জয়েন করেছেন আমাদের সাথে আমাদের সকলের বড় ভাই অনিক সুজয় ভাই ফ্রম 43rd ব্যাচ, যিনি বর্তমানে গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে সাংহাই জিয়াও টং ইউনিভার্সিটিতে আছেন, ওয়ার্কিং অন ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আজকে উনি আমাদের সাথে তার পুরো জার্নিটা শেয়ার করবেন। প্লিজ ভাই, দ্য ফ্লোর ইজ ইয়ার্স। থ্যাংক ইউ এভরিওয়ান। অনেক অনেক ছেলেবেলা আসছে, প্রায় 70 জনের মতো হয়ে গেছে। মোস্ট অফ দেম চিনি না, সম্ভবত জুনিয়ররাই বেশি, সম্ভবত 48 বা 49 মতো হবে। তো থ্যাংক ইউ অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু পিয়াস, অ্যাকচুয়ালি ওই আমাকে অ্যাপ্রোচ করছে অ্যান্ড অনার্ড অ্যাকচুয়ালি। সো তোমাদের ওখানে এখন সম্ভবত 10:30 বাজতেছে, আমার এখানে প্রায় 12:30। সো আমাদের মনে হয় একটু শুরু করা উচিত। সো আমি একটু একটা স্লাইড প্রিপেয়ার করছি যাতে আমাদের কথা বলতে সুবিধা হয়। এন্ড ও যেটা বললো যে কিউএনএ পার্টে আমরা কোশ্চেন অ্যান্সার গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। এন্ড সেশনটা খুবই ফানি হবে আই গেস, খুব একটা, তারপরেও আমি চেষ্টা করব মোটামুটি স্ট্রিক্টলি কিছু বলার। এখানে অনেকে জয়েন করছে আমার ছোট ভাইয়েরা, থ্যাংক ইউ। রোজা থাকছে সারাদিন, টায়ার্ড, অনেকে টিউশন করে আসছে অ্যাকচুয়ালি। তো তারপরেও সময় দিছো মানে আমি তো সারাদিন ফ্রি থাকি, তোমরা সময় দিছো এই জন্য ধন্যবাদ। নাও আই এম শেয়ারিং মাই স্ক্রিন, সো লেটস সি। Nice, you guys both at first I wait a minute please. আই গেস দেখা যাচ্ছে আমাকে, স্ক্রিন দেখা যাচ্ছে কি কাইন্ডলি? হোপফুলি দেখা যাচ্ছে। তো আজকে আমাদের শোনা গেলে আমাকে একটু জি, দেখা জানাইও আর যাচ্ছে। কি। থ্যাংক জি ইউ। ভাই, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ওকে, নো প্রবলেম। তো আমাদের সেশনটা নাম তোমরা দিয়েছো আর কি, যে জার্নি ফর হায়ার স্টাডিজ অর সামথিং। পরিচয়টা দিয়ে নেই, আমার নাম অনিক কুমার দাস, আমি ড্যাফোডিলে লেকচারার ছিলাম, এখন স্টাডি লিভে চাইনাতে আছি। অলরেডি আমার ইন্ট্রোডাকশন সে দিয়ে ফেলছে, সো এটা নিয়ে আর কিছু বললাম না। এন্ড চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, যেটা এখানে চায়নার 1 নম্বর স্কলারশিপ বলা যায়, কাইন্ড অফ সিএসসি এন্ড আনসো দুইটা আছে, তার মধ্যে একটা সিএসসি কাইন্ড অফ সিমিলার, ওগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। তো এটাতে পড়াশোনা করছি, মাত্র আসছি সেপ্টেম্বরে, মাত্র 6-7 মাস হয়েছে। আমি দেশ থেকে আসছি কিছুদিন আগে, ছুটিতে গিয়েছিলাম। সো এই হচ্ছে সংক্ষিপ্ত পরিচয়। সো আমাদের এই ফুল সেশনটা মোটামুটি আমরা 2 ভাগে ভাগ করছি। তো সেশনটার প্রথমে আমি পিয়াসে বলছিলাম যে আমরা কি শুধু চায়না নিয়ে কথা বলবো কিনা, দেন ওই আমাকে ইনসিস্ট করলো যে পুরো একটা ওভারভিউ দিলে ভালো হয়। তো আমরা 2টা সেশনে ভাগ করতেছি। একটা হচ্ছে হায়ার স্টাডিজ ওভারঅল, নট অনলি চায়না, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, জার্মানি, এভরিথিং, একটা ফুল প্রসেস নিয়ে আমরা কথা বলবো। এবং পরবর্তীতে আমরা সিএসসি স্কলারশিপ চায়নার স্পেসিফিক ভাবে ওইটা নিয়ে একটু বেশি ফোকাস দিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো। So let's start for our preparation for higher studies, which is going to be very tough, I guess. So let's see. So প্রথমে আমরা প্রিপারেশনের আগে আমাদের লিমিটেশন গুলা আমরা একটু আলোচনা করে নেই, কারণ লিমিটেশন জানলে আমরা সেটা একটু ওভারকাম করতে পারবো, তাছাড়া একটু সমস্যা।
তো মেইন লিমিটেশন যেটা আমার কাছে মনে হয় সেটা হইতেছে আমাদের সাবজেক্ট অ্যালাইনমেন্ট। দ্যাটস দ্য মোস্ট চ্যালেঞ্জিং থিং ফর বুটেক্সিয়ানস আই গেস, বিকজ আমাদের ডিগ্রি আমরা বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং দেই, যদিও আজকে সেশনের নাম যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ফিউচার নিয়ে, বাট যেহেতু আমরা এখন একটা গ্লোবালাইজেশন যুগে আছি, আসলে কোনো সাবজেক্টই কোনো সাবজেক্ট থেকে আলাদা না। সো মোটামুটি আমি এই জন্য আমাদের সাবজেক্ট অ্যালাইনমেন্টটা মোটামুটি কঠিন হয়ে যায়। তারপরে বুটেক্স থেকে মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা বাইরে যায় ম্যাক্সিমাম মোটামুটি ম্যাটেরিয়াল সায়েন্স প্লাস টেক্সটাইল রিলেটেড সাবজেক্ট গুলোতে যায়। এটা আমার কাছে প্রথমত সব থেকে বেশি গুরুত্বপূর্ণ লিমিটেশন মনে হয়। অ্যান্ড সেকেন্ডলি অবশ্যই আমরা জানি বুটেক্সে রিসার্চের যে ল্যাবগুলো সেগুলো আমাদের একটু সাফিসিয়েন্ট না, এবং রিসার্চ অপরচুনিটি কম। রিসেন্টলি দেখলাম মোটামুটি 2.5 কোটি টাকা মনে হয় বরাদ্দ পাইছে, এবার তোমরা ভালোভাবে রিসার্চ করতে পারবে আশা করি। এছাড়া এখনকার মানে এখন ইদানিং টিচাররা খুব আহ, ভালোভাবে স্টুডেন্টদের এঙ্গেজ করতেছে, হুইচ ইজ ভেরি গুড। আমাদের সময় এরকম খুব একটা ছিল না। 44 থেকে মোটামুটি আমাদের রিসার্চের যেই ধারাটা সেটা শুরু হয়েছে। আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট লিমিটেশন যেটা আমার মধ্যে বিশেষ করে, সেটা হচ্ছে ভয়। রিসার্চ কি না কি কি হবে না হবে। মোটামুটি থার্ড ইয়ারে থাকতে আমার একটা ম্যাম আমাকে অ্যাপ্রোচ করছিল যে অনেক তুমি এটা করবা কিনা, তো সামথিং ন্যানো ম্যাটেরিয়ালস রিলেটেড। তো আমার প্রথমে আসছে ন্যানো ম্যাটেরিয়াল, যে জিনিসটা দেখাই যায় না কি হয় না হয়, এর ভিতরে ঢুকে আমি কেমনে কি করব, আমি পারবো না। দেন আই ওয়াক আউট ফ্রম দ্যাট। তারপর ম্যাম অন্যদের নিচ্ছে, তারা পেপার টেপার পাবলিশ করে ফেলছে। তো মেইনলি এই তিনটা লিমিটেশন, অ্যান্ড মোস্ট অফ দা কেস আমরা পারি না বা কম্পিট করতে পারি না অন্যান্য ইউনিভার্সিটির সাথে, বিকজ অফ দিস থ্রি ফ্যাক্টরস। আমার কাছে মনে হয় প্রথমত আমাদের বিশেষায়িত সাবজেক্ট, যেটা বাইরে চায়না ছাড়া বা জার্মানি ছাড়া খুবই কম জায়গা তুমি স্পেসিফিক ভাবে টেক্সটাইল নিয়ে লার্ন করতে পারবা। অ্যান্ড ল্যাব নিয়ে আমরা কথা বলছি। আর ভয়, সো এই ভয়টাকে আমরা কেমনে জয় করতে পারি বা ওই ভয়টা নিয়ে কিভাবে কাজ করতে পারি সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। লিমিটেশন গুলো জানা হয়ে গেল, এবার আমরা একটু যাচ্ছি যে লিমিটেশন আছে, এবার আমি কি করব, কি করা যেতে পারে, হোয়াট টু ডু। অনেক ইকুয়েশন, সাবজেক্ট অ্যালাইনমেন্ট হয় নাই, রিসার্চ করি না, রিসার্চ অপরচুনিটি নাই, ম্যামরে বলছি ম্যাম রিপ্লাই দেয় নাই, সব হাই সিজিরা ম্যামের বা স্যারের কাছাকাছি থাকে, তাদের নিয়ে কাজ করে। আমার সিজিপি একটু কম, 3.2 বা 3.1, আমার কেউ পাত্তা দিতেছে না। অনেক ক্যালকুলেশনস অ্যান্ড ভয় তো নিজের একটা আছে যে পারবো কিনা। আমার কাছে মনে হয় রিসার্চের জন্য ফোর্থ ইয়ার থার্ড ইয়ার ডাজন্ট ম্যাটার, তুমি যে ইন্টার পর্যন্ত যতটুকু শিখছো, that's enough to conduct any kind of research, any kind of literature review। তুমি যেটাই পড়তে চাও এটা আমার কাছে মনে হয় enough। তো লিমিটেশন জানার পর হোয়াট টু ডু এর প্রথম যেই জিনিসটা সেটা হইতেছে আমার কোনো কিছু নিয়ে ইন্টারেস্ট একটা গ্রো করতে হবে। কোন কোন জায়গায় ইন্টারেস্ট গ্রো করতে পারে বা কোন কোন এরিয়াতে আমরা যদি ইন্টারেস্ট শো করি, যেগুলোর ডিমান্ড বাইরে আছে বা অন্যান্য দেশে যেগুলো আছে, এইগুলো নিয়ে আমরা ডিসকাস পরে করবো। এটা সেকশন আমরা ওটা নিয়ে রাখছি। অ্যান্ড এই ইন্টারেস্টে ডেভেলপ হয়ে গেলে দেন আমরা রিসার্চে বা রিসার্চ বা এক্সপেরিমেন্ট, রিসার্চ কথাটা শুনলে একটু ভয় ভয় লাগে, আমরা এক্সপেরিমেন্ট শব্দটা ইউজ করি। একটা এক্সপেরিমেন্টাল কোনো কাজ আমাদের করতে হবে। এখন এক্সপেরিমেন্ট কাজের প্রথম কথা আমি বললাম যে সুযোগ নেই। ফর এক্সাম্পল সুযোগ আছে ধরে নিলাম, তো সেক্ষেত্রে আমরা রিসার্চ করলাম, ভালো কথা। আমি কেবল থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে পড়ি, রিসার্চ করলাম, বাট এর কোনো আউটপুট আসলো না, পাবলিকেশন আসলো না, নট নেসেসারি। তোমার পাবলিকেশন থাকতেই হবে, রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট না। তুমি টিচার বা কোনো ল্যাবে কাজ করাটা, কাজে কিছু শিখছো, এই জিনিসটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়। অ্যান্ড এই জিনিসটাই আমার মনে হয় প্রফেসর বা বাইরের যেই স্যারেরা বা যেখানে অ্যাপ্লাই করবে ইউনিভার্সিটিটা দেখে। সো আমি আপাতত ধরে নিচ্ছি আমার রিসার্চ ফ্যাসিলিটিস আছে এবং আমরা রিসার্চ করতেছি। হতে পারে পাবলিকেশন আমার হয় না, কোনো সমস্যা না। তাইলে এটা ধরে নিলাম, এবার ধরে নিলাম যে না, আমি রিসার্চ করতেই পারি না, আমি ল্যাবে জায়গা পাই না, আমাকে কোনো ম্যাম নেয় নাই, কোনো স্যার নেয় নাই, আমি কিছু করতে পারি না। দেন হোয়াট? দেন তোমাদের কাছে একটা সুন্দর অপশন আছে, যেটার নাম হইতেছে রিভিউ পেপার বা লিটারেচার রিভিউ বলা যেতে পারে। রিভিউ পেপারটা সাধারণত করে খুব প্রজ্ঞাবান ব্যক্তিরা, যারা খুব বড় হয়ে গেছে, অনেক কাজ টাজ করে ফেলছে, যাদের এই সাবজেক্টটা সম্বন্ধে খুবই নলেজেবল, তারা সাধারণত কোনো একটা জিনিস নিয়ে রিভিউ করে। ফর এক্সাম্পল কোনো একটা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, ফর এক্সাম্পল এই এক্সাম্পল দিয়ে আমি পুরোটা পার করবো। ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট অনেকে অনেক ভাবে করছে। এই ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের রিভিউ বলতে এর উপরে যতটা 100টা 200টা যতগুলা পেপার পাবলিশ হয়েছে, মানে মোটামুটি ধরে নিলাম 100টা, এই সব কয়টার সামারি তুমি একটা পেপারের মধ্যে আনা, এই জিনিসটাকে আমরা বলতেছি রিভিউ পেপার।
কেন করতেছি? বিকজ আমি এক্সপেরিমেন্টাল কাজে ফেল হয়েছি বা ওখানে যাইতে পারি না। গেলে তো ভালো কথা, দ্যাটস ভেরি গুড। যদি না হয়, ইফ নো দেন হোয়াট, সেই জায়গায় আমরা আনতেছি হচ্ছে রিভিউ পেপার নিয়ে তোমরা কাজ করতে পারো। লাভ কি? কোন একটা টপিকে, এখন টপিক তো হাজার হাজার হইতে পারে, কোন কোন টপিকে আমরা রিভিউ পেপার করতে পারি এগুলো নিয়ে আমি পরে রাখছি, ওগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। সো কোন একটা টপিকে রিভিউ করলে বা অনেকগুলো লিটারেচার পড়ে তুমি একটা নিজে ওটার উপর একটা বই লিখলে, তোমার ফ্রেন্ডসরা মিলে 4 জন 5 জন 10 জন একটা গ্রুপ মিলে যদি একটা বই লেখো, সেক্ষেত্রে ওই টপিকটার উপরে তোমার একটা কম্প্রিহেন্সিভ একটা বিশদ আইডিয়া চলে আসে। এক, এবং তুমি ওই জিনিসটা পড়তে পড়তে তুমি দেখবা যে আসলে কোন জায়গায় কাজ হয়েছে, কোন জায়গায় আমি একটু কাজ করতে পারি, এই জিনিসটা তোমার এখানে ইয়ে হবে। এবং কিভাবে পেপার লিখতে হয়, পেপারের কনস্ট্রাকশনটা কেমন, তুমি যখন পেপারটা লিখবা তখন পেপারটা কেমন দেখাবে, এই জিনিসগুলো তুমি রিভিউ পেপার লিখলে শিখতে পারবা। আবারও বলতেছি, এক্সপেরিমেন্ট ভেরি গুড, ইফ নো দেন ইট। তোমার হইতেছে রিভিউ পেপার নিয়ে আমরা কথা বলতেছি, সবাই এক্সপেরিমেন্ট করতে পারবে না, সময় নাই, ল্যাবে কাজ করতে ভালো লাগে না, টিউশন করে আসে রাতে ঘুমাই, সারাদিন ক্লাস থাকে, ল্যাবে যাওয়ার সুযোগ নাই, ক্লাস আমাদের অনেক থাকে, এটা আমরা জানি, সন্ধ্যা পর্যন্ত ক্লাস হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করব। একটা রিভিউ পেপার লিখলে আর কি হয়, একটা রিভিউ পেপার লিখে লেখার সব থেকে ভালো রিপ্রেজেন্টেশন হইতেছে কোনো একটা এক্সপেরিমেন্টের তোমার গ্রাফিক্যালি কোনো একটা এক্সপেরিমেন্টকে রিপ্রেজেন্ট করা। এর জন্য বিভিন্ন মেশিন লার্নিং, পাইথন, ম্যাটল্যাব, সব থেকে ইম্পর্টেন্ট আমি পাইথনটাই বলবো আপাতত। এই জিনিসটা যদি তোমরা একটু শেখো, তাহলে তুমি স্যাররে বলতে পারো, স্যার আমার ল্যাব ইনফ্রাস্ট্রাকচার ছিল না, আমি সুযোগ পাই নাই, কিন্তু আমি জানি এই টপিকে কাজ করার জন্য এই সফটওয়্যার লাগে, এন্ড এই সফটওয়্যার আমি হচ্ছে মাস্টার। দেন একটা পসিবিলিটি থাকে, ঠিক আছে ছেলে চাইতো, সে রিভিউ পেপার নিয়ে কাজ করছে, এক্সপেরিমেন্টাল সুযোগ পায় নাই, বাট এবং সে ওইটা ওই পেপারটা করার জন্য যা যা সফটওয়্যার বেস টুল লাগবে, যেগুলো কম্পিউটারে করা যায়, সেই জিনিসগুলো সে নিজ থেকে শিখছে। এই জিনিসটা যখন প্রফেসর বা ইউনিভার্সিটি বুঝতে পারে, তখন তোমার চান্স পাওয়ার প্রবণতাটা একটু বেশি হয়ে যায়। অ্যান্ড এই জিনিসগুলো যখন করবা, তখন তুমি প্রফেসররা, তুমি যেই আমি যে বললাম যে লিমিটেশন, সাবজেক্ট অ্যালাইন করে নাই, কিছুই নাই, এ নাই সে নাই, ওই জিনিসগুলো তখন এই জিনিসটা দিয়ে তুমি কভার আপ করতে পারো, কাইন্ড অফ একটা টেম্পোরারি সলিউশন তুমি বলতে পারো। সো এক্সপেরিমেন্টাল নাম্বার ওয়ান, ইফ নো দেন উই ক্যান ডু রিভিউ পেপার। রিভিউ পেপার কি, এটা নিয়ে আলোচনা করছি, করলে কি কি শিখতে পারবা এন্ড কিভাবে বেনিফিটেড হবে, সেই জিনিসটা নিয়ে আমি একটু কথা বলছি। এটা নিয়ে আমরা আমরা পরবর্তীতে আবার বিশদ আলোচনা করব। তো এতক্ষণ ধরে আমরা বললাম যে কোন এরিয়াতে, আমি বললাম যে তোমরা একটা ইন্টারেস্টেড এরিয়া খুঁজে বের করো। হাউ? তুমি এখনো বাইরের কোনো ইউনিভার্সিটিতে কোথায় কি কাজ হয় তুমি জানো না, সেই জিনিসগুলা এখন জানা খুব একটা পসিবলও না। এই জন্য আমার কাছে পটেনশিয়াল দুই একটা রিসার্চ এরিয়া মাথায় আসছে বা মনে হয়েছে যে এগুলা নিয়ে মোটামুটি সব জায়গায় কাজ হয়। So, এই কিছু জায়গা নিয়ে তুমি এক্সপেরিমেন্ট করতে পারলে, আবার বলতেছে বেস্ট, ইফ নট তুমি রিভিউ পেপার বা লিটারেচার রিভিউ গুলো করতে পারো। এই পটেনশিয়াল এরিয়া গুলো কোন কোন জায়গায় তুমি কাজ করতে পারো, সেটা নিয়ে আমি একটু কথা বলবো। পটেনশিয়াল রিসার্চ এরিয়াতে আমি তিনটা জিনিস লিখছি। একটা হইতেছে ন্যানো ম্যাটেরিয়াল, দ্বিতীয় হইতেছে ন্যানো ম্যাটেরিয়াল, তৃতীয় হইতেছে ন্যানো ম্যাটেরিয়াল। উইদাউট ন্যানো ম্যাটেরিয়ালস দেয়ার ইজ নো রিসার্চ নাওএডেজ। তোমাকে ন্যানো ম্যাটেরিয়ালস নিয়ে রিসার্চ করতে হবে, পড়াশোনা করতে হবে, রিসার্চ কথাটা আমি আর বলবো না, পড়াশোনা করতে হবে। এন্ড এইটা ছাড়া তুমি কখনোই কোনো প্রফেসরের কোনো কাজের সাথে তুমি অ্যালাইন জীবনও করতে পারবে না। এক, এখন কথা হইতেছে এটা, এই ন্যানো মেটেরিয়ালস নিয়ে আমি কেমনে রিলেট করবো টেক্সটাইলের সাথে, কারণ ন্যানো মেটেরিয়ালস কাইন্ড অফ ম্যাটেরিয়াল সায়েন্সের জিনিস। ন্যানো ম্যাটেরিয়াল ছাড়া তুমি টেক্সটাইল কম্পোজিট বানাইতে পারবে না। সো তুমি যদি ন্যানো ম্যাটেরিয়াল সিনথেসাইজের কাজ করো, ন্যানো ম্যাটেরিয়াল পড়াশোনা নিয়ে কাজ করো, তখন তুমি একটা প্রফেসর যে টেক্সটাইল কম্পোজিট নিয়ে কাজ করে, একটা প্রফেসর যে একটা স্পেশাল ফেব্রিক নিয়ে কাজ করে, আহ ফ্লেক্সিবল এনার্জি ডিভাইস, উইথ মিনস তোমার হচ্ছে সেন্সর, মানে জামা কাপড় বা ফেব্রিকের সাথে এনার্জি ডিভাইস সেট করা, সেন্সর সেট করা, হার্ট মনিটরিং বা বিভিন্ন যে জিনিসগুলা, এগুলো হয় ন্যানো মেটেরিয়ালস এর সাথে। কোটিং করবা, ন্যানো মেটেরিয়ালস দিয়ে করতে হবে। ওয়াটার ট্রিটমেন্ট করবা, ডাই রিমুভ করবা, হেভি মেটাল রিমুভ করবা, যেটাই তুমি রিমুভ করো, সবকিছু তোমাকে ন্যানো মেটেরিয়াল দিয়ে করতে হবে। সো যদি স্পেসিফিক কোনো ন্যানো মেটেরিয়াল তুমি সিনথেসাইজ পর্যন্ত করতে পারো, পুরাটা কিছু করো না, বা সিনথেসিস পার্টটা যদি তুমি কোনো ল্যাবে করতে পারো, বা ওই ন্যানোমিটার যদি পড়াশোনা করতে পারো, তখন প্রফেসর যেই কাজই করুক, সে এনার্জি ডিভাইস নিয়ে কাজ করুক, সে সোলার প্যানেল নিয়ে কাজ করুক, সে টেক্সটাইল কম্পোজিট নিয়ে কাজ করুক, স্পেশাল ফেব্রিক অ্যাপারেল নিয়ে কাজ করুক, এনিথিং সে কাজ করুক, তুমি ইজিলি জিনিসটা রিলেট করতে পারবা। সো দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিসার্চ এরিয়া। অ্যান্ড ন্যানোমিটারস এর হাজার হাজার তোমার কি অ্যাপ্লিকেশন আছে, কোন অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবে সেটা তোমার উপর ডিপেন্ড করবে। আমি জাস্ট
তোমাকে বলতেছি যে ন্যানো মেটেরিয়াল নিয়ে কাজ করতে হবে, তুমি সেটা টেক্সটাইল কম্পোজিটে করো, স্পেশাল ফেব্রিক নিয়ে করো, যা ইচ্ছা তাই করো, যেটা নিয়েই করবা, যদি ন্যানো মেটেরিয়াল জিনিসটা থাকে, সিনথেসাইজটা তুমি করছো, এগুলো নিয়ে লেখাপড়া করছো, কেমনে গ্রাফ গুলা প্লট করতে হয় পাইথন দিয়ে শিখছো, দেন তুমি প্রফেসরকে একটু অ্যালাইন করতে পারবে যে স্যার আপনারটা ম্যাটেরিয়াল সায়েন্স বাট আমার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, বাট আমার কাজটা মেইনলি ম্যাটেরিয়াল নিয়েই ছিল, সো আপনি আমাকে নিতে পারেন, দেন সে তোমার প্রতি ইন্টারেস্ট ফিল করবে। এটা গেল টেকনিক্যাল সাইড বা ইঞ্জিনিয়ারিং সাইড। সেকেন্ড যে সাইডটা আসবে সেটা হইতেছে একটু এমবিএ রিলেটেড। এখানে অনেকে অ্যাপারেল আছে, অ্যাপারেলের সবাই তো ইঞ্জিনিয়ার মনেই করে না, আমি নিজে অ্যাপারেলের স্টুডেন্ট। সো সাপ্লাই চেন বা সার্কুলার ইকোনমি এবং ডাটাবেস বিভিন্ন কেস স্টাডিজ নিয়ে তোমরা কাজ করতে পারো, বিশেষ করে ইউরোপের দিকে, সুইডেন বা ফিনল্যান্ডের দিকে আমাদের হচ্ছে এই সাপ্লাই চেন বা সার্কুলার ইকোনমি এই টাইপ যে সাবজেক্ট গুলো আছে এগুলার একটু ডিমান্ড বেশি, তারা একটু সাস্টেনেবিলিটি, কেমনে ওয়ার্ল্ডটা পলিউশন কম হয় সেটা নিয়ে কাজ করে, আবার যুদ্ধ করে বোমা মায়েরা ধোঁয়া উৎপাদন করে, সো কাইন্ড অফ কন্ট্রোভার্সিয়াল, দ্যাটস নট দ্য ইস্যু হিয়ার। সো এইটা নিয়ে কাজ করলে তুমি একটা পটেনশিয়াল এরিয়া, আমার মনে হয় এই দুইটা নিয়ে তোমাকে কাজ করতে হবে যদি তুমি বাইরে লেখাপড়া করতে চাও। আদারওয়াইজ আমি খুব একটা অপশন দেখিনি। ন্যানোমেটেরিয়াল কেন এটা বলছি কারণ এটা দুনিয়ার সব কভার করবে, তুমি যে কোনো একটা ন্যানোমিটারে কাজ করো সে বুঝবে যে আচ্ছা ঠিক আছে, সে ন্যানোমিটার সম্বন্ধে জানে, কেমনে ডাটা প্লট করতে হয় সেটা জানে, সিনথেসিস কেমনে করতে হয় সেটাও জানে। সো জাস্ট ন্যানো ম্যাটেরিয়ালের কম্পোনেন্টটা চেঞ্জ হইতেছে। যাক আমি নামগুলো না বলি, এটা বেশি কঠিন হয়ে যাবে। তো এই জিনিসটা আমার পটেনশিয়াল রিসার্চ এরিয়া। সো যে কোনো একটা রিসার্চ এরিয়া নিয়ে তুমি ইন্টারেস্টেড ফিল হইলা, তার কোনো একটা অ্যাপ্লিকেশন নিয়ে তুমি কাজ করবা, হয় ল্যাবে করবা ইফ পসিবল, যদি তোমার টিচার সাপোর্ট দেয়, আর যদি না পসিবল হয়, এখন টিচাররা স্টুডেন্ট পাইতেছে না অনেস্টলি। আমি কিছুদিন আগে মাহমুদ আমার সাথে কথা বললাম, আমাদের ডিপার্টমেন্টের হেড ছিল, এখন তুর্কিতে উনি আছে, উনি বলছে কিছু স্টুডেন্ট নিছে উনি, বাট দে আর নট গুড এনাফ, দে আর নট অ্যাটেন্টিভ এনাফ। তো তারা ঠিকভাবে জিনিসটি এক্সিকিউট করতে পারছে না, টিচাররা ভালো স্টুডেন্ট পাইতেছে না, ইউনো, মানে যারা কাজ করবে, কাজ করতে করতে শিখবে, ওই আমার মতো মানে ভয় যে হাই হাই কি না কি কি করব না করব। সো এই ভয়টাকে যদি তোমরা বাদ দিয়ে নিজেরা গ্রুপ করে, টিচারও লাগবে না, নিজেরা গ্রুপ করে করো, কোনো সমস্যা নাই, করে তোমরা যদি 1 বছরে হবে সমস্যা কি, 5 জন মিলে যদি তোমরা ঠিক মতো কাজ করো, 6 মাসের মধ্যে একটা রিভিউ পেপার ইজিলি করা সম্ভব, এন্ড ওই 6 জনই ওই রিভিউ পেপারটি ইউজ করতে পারবে। সো কত নাম্বার অথর এগুলো আপাতত আমাদের ইস্যু না, আমাদের কাজ করা নিয়ে ইস্যু, হয় এক্সপেরিমেন্ট না হয় রিভিউ, এই দুটো অপশন, এন্ড কোন কোন এরিয়াতে তোমরা করতে পারো, এই দুইটা স্পেসিফিক জিনিস নিয়ে তোমরা কাজ করতে পারো। তোমরা অনেকে যারা 48, 49, 50 ব্যাচ বা 51 ব্যাচ হয়তো এখানে আছে, তারা পেপার কেমনে কই থেকে ডাউনলোড করতে হয় এটাও জানে না। ওইটাও তো একটা শেখার বিষয় না, তুমি একটা প্রফেসরের কাছে পড়তে যাবা, একটা ভার্সিটি পড়তে যাবা, অ্যাপ্লাই করবা, ইউ ডোন্ট নো হাউ টু ডাউনলোড এ পেপার, ইউ ডোন্ট নো হাউ টু রাইট এ পেপার, রাইট দূরের কথা ডাউনলোড করতে পারো না, কোন ওয়েবসাইট থেকে যাও এটাও পারো না। সো এই জিনিসগুলো যখন তুমি করতে যাবা, তখন কই থেকে নামানো লাগে, একটা সাইট থেকে না নামলে অন্য একটা সাইট যায় কেমনে মানে নামাইতে হয়, এই জিনিসগুলো আমার মনে হয় তোমরা শিখে যাবে, তাহলে তুমি কনফিডেন্ট হবে। আচ্ছা, সিজিপিএ নিয়ে আজকে আমি কোনো কথাই বলবো না, কারণ এটা খুবই একটা ভেগ কনসেপ্ট, তারপরেও সবাই বলে 3.5 এর উপর রাখো, ওটা আমিও গতানুগতিক ভাবে বলবো, যাদের সিজিপিএ আছে তারা অবশ্যই একটু তো প্রায়োরিটি পাবেই, কিন্তু ওটার থেকেও বেশি ইম্পর্টেন্ট তোমার পেপার আছে কিনা, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এই দুইটা জিনিস নিয়ে তোমরা যে কোনো একটা উইং নিয়ে রিসার্চ করো, এন্ড সবগুলা তুমি একটা পেপার নিয়ে কাজ করলে অন্য সবগুলা কানেক্ট করতে পারবে, এটা নিয়ে কোনো খুব একটা সমস্যা হবে না। আমি পেপার পেপার বলতেছি, অনেকে হয়তো করে না, এই জন্য মাথার উপর দিয়ে যাইতেছে, আমি একটু স্লো হই, ঠিক আছে? তো নেক্সটে আমরা একটু যাই। এখন এই যে জিনিসগুলা করলাম, আমি রিসার্চ করলাম কিন্তু পাবলিকেশন আমার হইলো না, আমি রিভিউ পেপার করছি, জাস্ট সিভিতে রিভিউ পেপারের নাম লেখাটা ইজ নট ইম্পর্টেন্ট, তুমি সিভিতে লেখলা এটা হবে না, এই সব কিছু করতেছি, লেখাপড়া করতেছি, ট্রান্সক্রিপ্ট পাইছি, ডিগ্রি পাইছি, রিসার্চ করলাম, পাবলিকেশন হইলো বা হইলো না, কিছু শিখলাম, কোডিং শিখলাম, এই জিনিসগুলো আমরা কোথায় লিখবো, ইমপ্লিমেন্টেশনটা কোন জায়গায়, এই জিনিসটার ইমপ্লিমেন্টেশনটা হইতেছে আমাদের প্রেমপত্র যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস বা মোটিভেশন লেটার। অর্থাৎ আমি যা যা করছি সবকিছু এই লেটারের জন্য করছি, এই লেটারের যে 1 পেজ বা 2 পেজ আমাকে অ্যালোকেট করা হবে, এই পেজটা ভরার জন্য আমার জীবনের সকল কাজ, আমার লেখাপড়াও এটা ভরার জন্য, আমি কি করছি, আমি রক্তদান করছি এটাও এখানে আসবে, আমি খেলাধুলা করছি এটাও এখানে আসবে, সবকিছু তোমার এখানে আসবে। সো আমরা নিজেদের প্রিপেয়ার করব কেমনে এই পৃষ্ঠাটা ভরানো যায়, এন্ড এটার জন্য রিসার্চ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। এখন এসওপি কেমনে লেখা যায়, এখানে ইউটিউবে হাজার হাজার ভিডিও পাবা, তারপরেও দেখে লাভ নাই, অনেস্টলি আমি দেখছি, দেখে আমার কোনো লাভ হয় নাই, এই জন্য আমি
তোমাদের নিজে একটু বুঝাই যে এসওপি জিনিসটা কি এন্ড কেমনে কেমনে লিখতে হয়। প্রপার লেখাটা অবশ্যই শেখাবো না বা শেখানোর কিছু নাইও আসলে। কি কি এই পৃষ্ঠাটাতে তোমরা কি কি লিখবা ওইটা যদি তুমি সিলেক্ট করতে পারো, দেন তার ব্যাকগ্রাউন্ডে তুমি কাজগুলো করতে পারবা যাতে তুমি এই পৃষ্ঠাটা ভরাইতে পারো। একটু প্রথম আমরা পৃষ্ঠা সিলেক্ট করলাম এন্ড পৃষ্ঠাটা ভরানোর জন্য যেসব কাজ লাগে সেই কাজগুলো আমি করব 1 বছর বা 2 বছর। সো আমরা এসওপি সংক্ষেপে, তো এসওপি নিয়ে আমরা একটু কথা বলি। তো কি, দ্যাটস এ ভেরি গুড কোশ্চেন। আমরা যাইতেছি এসওপির জিনিসটা কি। এসওপির প্রথম অংশে থাকবে তুমি কি করতে চাও, ক্যান করতে চাও, জাস্ট কি করতে চাও নট ইম্পর্টেন্ট। তুমি ওয়েস্ট ওয়াটার থেকে ডাই রিমুভ করতে চাও, হেভি মেটাল রিমুভ করতে চাও, পানি পিউরিফিকেশন করতে চাও, দ্যাটস নট ইম্পর্টেন্ট। কেন করতে চাও এটা ইম্পর্টেন্ট। কই থেকে ইচ্ছাটা তোমার আসছে। তুমি দেখছো কোনো টেক্সটাইল ইন্ডাস্ট্রি হাজার হাজার ডাইং টন, হাজার হাজার ভুল হবে, বিলিয়ন টনস প্রত্যেকদিন ওয়েস্ট ওয়াটার আমরা ডিসচার্জ করতেছি পানিতে। এই জিনিসগুলো তোমরা দেখতেছো, এই দেখে তোমার হয়তো মনে হয়েছে যে এটাকে আর পিউরিফিকেশন তো বাংলাদেশে হয় না, হইলেও খুব একটা ভালোভাবে হয় না, এটার উপর কোন কোন কাজ আছে আমি একটু দেখি, বা এই জিনিসটা নিয়ে আমি কিছু করতে পারি কিনা। তুমি দুনিয়া উল্টায় ফেলাইলে ফেলাও, কোনো সমস্যা নাই। ইন রিয়েলিটি হয়তো তুমি দুনিয়া উল্টাবা না, 99% তুমি তো দুনিয়া উল্টা, আমরা, তুমি বললে ভুল হবে, আমরা কেউ উল্টাইতেছি না। সো এসওপির প্রথম যে 2-4 লাইন সব কি সত্যি কথা হবে না। সত্যি কথা বলতে তোমার 99% মিথ্যা কথা হবে প্রথম জায়গায়। তুমি জীবনে দেখা ওখান থেকে তোমার ইচ্ছা জাগছে যে আমি পানি পিউরিফিকেশন করে দেবো, দ্যাটস এ লাই, কমপ্লিটলি লাই। যে পড়বে সেও জানে। আমাদের উদ্দেশ্য হইতে ওখানে যাওয়া, এন্ড যাওয়ার জন্য সবাই যেটা করে সেটা আমরা করবো, দ্যাটস দ্য থিং। আমি কি করতে চাই, ওয়েস্ট ওয়াটার পিউরিফাই করতে চাই। ক্যান করতে চাই বিকজ আমি দেখতেছি পলিউশন হইতেছে, এ হইতেছে সে হইতেছে। এই টাইপ, জাস্ট উদাহরণ, এরকম অনেক কিছু হইতে পারে। যারা এনার্জি ডিভাইস নিয়ে কাজ করতে চাই তারা অন্য কথা লিখবে, তো আমি জাস্ট একটা সিম্পল আইডিয়া ধরে কথা বলতেছি আর কি। এই জিনিসটা থাকবে আমার এসওপি, যে আমাদের একটা পৃষ্ঠা দেওয়া হবে। পৃষ্ঠা দেওয়া হবে বলতে বলতে আমি বুঝাইতেছি যে আমাদের একটা বা দুইটা পৃষ্ঠার একটা পিডিএফ সাবমিট করতে হয় যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। সেই জায়গায় প্রথম যেই প্যারাটা থাকবে সেখানে তুমি কি করতে চাও এন্ড কেন করতে চাও, এইটা দেখেই তোমার প্রথম ইমপ্রেশনটা, তোমার গল্প যত সুন্দর হবে, মিথ্যা সত্য যা মনে তাই হোক, গল্পটা যদি সুন্দর হয়, রিয়েলিস্টিক মনে হয়, দেন ইউ গেট এ +1 পয়েন্ট ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ অফ ইউর এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাস। ওকে, ভালো কথা। কি করতে চাই এটা আমি বুঝছি, কেন করতে চাই এটা আমি লিখলাম। আচ্ছা ভালো কথা, তুমি এটা করতে চাও, কেন করতে চাও ওটা আমি বুঝছি। এটা নিয়ে কি তুমি কাজ করছো? তুমি একদিন দেখছো পানি নোংরা হইতেছে, তুমি এটা কাজ করতে চাইছো। জীবনে তুমি ল্যাবে যাও নাই, জীবনে তুমি যেটা নিয়ে পিউরিফিকেশন করো ওই যন্ত্রই দেখো নাই, কি কি দিয়ে পিউরিফাই করা হয় এটাও তুমি জানো। সো নেক্সট প্যারাতেই তোমার আসবে তুমি কি করছো। বাংলা কথাই হইতেছে তুমি কি ছিড়ছো, সিম্পল কথা। এই জায়গায় তোমার যে রিসার্চ একটু আগে আমি বললাম, তোমার রিসার্চ যে যারা করছে বা অ্যাটলিস্ট একটা ম্যাটেরিয়াল সিনথেসাইজ করছে যেটা পিউরিফিকেশনের জন্য কাজে লাগে, এইটাও যদি সিনথেসাইজ করে থাকে, তাহলে না আমি এটা করতে চাই, এটা কেন করতে চাই, ওই জিনিসটার উপর একটা জোর আসবে, তাই না? এই জায়গাটাই তোমার সেকেন্ড প্যারাতেই তোমার যে রিসার্চ নিয়ে আমরা তখন থেকে কথা বলতেছি বা এক্সপেরিমেন্টাল ওয়ার্ক নিয়ে তখন থেকে কথা বলতেছি, এই প্যারাটাতে তোমার এই জিনিসটা আসবে। এই জিনিসটা অ্যান্সার করবে কেন ওই ইউনিভার্সিটি বা কেন ওই প্রফেসর তোমাকে নিবে। শুধু ইন্টারেস্ট দেখে নিবে না, ওই ইন্টারেস্টের পেছনে তুমি কিছু করছো কি, একটু হলেও কি কিছু করছো, এই জিনিসটা তারা দেখবে। গেল। এখন কথা হইতেছে, এটা তো আমি বললাম এক্সপেরিমেন্ট করলে একদম সুন্দরভাবে অ্যালাইন হয়ে যায়। ইফ নট, নো রিসার্চ, আমি ডিপ্রেসড কাজ টাজ কিছু করতে পারতেছি না, প্রবলেম, তাইলে কি, দেন আমাদের একটা টেম্পোরারি সলিউশন তো আছে। আমি বলছি যে এক্সপেরিমেন্ট না, ওকে আর্টিকেল স্টাডি করো ওই বিষয়ের উপর যেটা নিয়ে তুমি কেন করবা বলছো বা কি করবা বলছো, ওটার আর্টিকেল স্টাডি করো, রিভিউ পেপার করো, সফটওয়্যার, ওই ডাটাগুলো বিশ্লেষণ করার জন্য যে সফটওয়্যার গুলো লাগছে তুমি পেপার পড়ে পাইছো ওইগুলো শেখো। তাহলে তুমি বলতে পারবো যে আমি কাজ করতে পারি না, বাট ওগুলো প্লটিং কেমনে করে এটা আমি জানি, আমার যদি সুযোগ দেয় হয় আমি কাজটা করতে পারবো, আপনি কি আমাকে নিবেন। এইটা আমাদের একটা টেম্পোরারি সলিউশন হইতে পারে। পরবর্তী কাজ কি, খুঁজতে হবে। কারে খুঁজবা? প্রফেসরের খোঁজা লাগবে না, কারণ তুমি আলটিমেটলি এসওপি তে তোমাকে একটা বা দুইটা প্রফেসরের নাম ইনক্লুড করতে হবে যার আন্ডারে তুমি কাজ করতে চাও।
তুমি কাজ করতে চাও ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে কাজ করতেছো, একটা প্রফেসর কাজ করতেছে কেমনে সোলার সেল বানানো যায়, তারটা তো তুমি দিলে কাজ হবে না, সে তো তোমাকে নিবে না, তার ইন্টারেস্ট ওয়েটা আলাদা। সো তুমি স্পেসিফিক ইউনিভার্সিটি, ওখানে আমরা পরে কথা বলবো কোন কোন ইউনিভার্সিটি, এই জায়গায় তোমাকে প্রফেসর খুঁজতে হবে যে কোন প্রফেসর আমাকে নিয়ে কাজ করে বা আমার এই টপিক নিয়ে কাজ করে, ওদের দুই একটা নাম ইনক্লুড করতে হয়। এন্ড এইটা এইটা হইতেছে। আর পরবর্তীতে তোমার ফিউচার প্ল্যান কি, তুমি কাজ টাজ করে ফেললা, সব শেষ করে ফেললা, প্রফেসরের নামও মেনশন করলা, দেন তুমি ডিগ্রিটা কমপ্লিট করার পর তুমি কি করবা। সবাই যেটা বলে যে আমি দেশে ফিরে যাব, দেশের উন্নতি নিয়ে কাজ করব, তুমি ওইটাই বলবা আই হোপ। যদি অন্য কিছু বলা যায় বইলো কোনো সমস্যা নাই, বাট সাধারণত বলে যে আমি দেশে ফিরবো, দেশে ফিরে আমি এটা নিয়ে কাজ করবো, দেশে এটা নিয়ে কাজ হয় না এটা। ওকে, সো এসওপিটা নিয়ে আমি অনেকগুলো সাইড নিয়ে কথা বললাম, এই জন্য এটার একটা সামারি, কি করতে চাই, কেন করতে চাই, ওই বিষয়ে আমি কোনো কাজ করছি কিনা, হাতে কাজ করছি কিনা, অথবা খাতায় কাজ করছি কিনা, হাতে বলতে বোঝায় না আমি এক্সপেরিমেন্ট কোনো কাজ করছি কিনা, আর সেকেন্ডলি রিভিউ পেপার বা ওইটা রিলেটেড কোনো সফটওয়্যার স্কিল বা কোনো সিমুলেশন। একটা খুব পাইথনের সাথে আরেকটা জিনিস শিখতে পারো, সিমুলেশন শিখতে পারো, এখন সবকিছু সিমুলেশনের উপর ডিপেন্ডেন্ট, অনেক ল্যাব স্পেসিফিক সিমুলেশনের কি বলে মানে ক্রাইটেরিয়া আছে যে এই সিমুলেশনটা পাইলেই তোমার নিয়ে নিবে। সো কোন সিমুলেশন বা কোন ধরনের গ্রাফিক্যাল ডিজাইন মোস্টলি ডিমান্ডেড, এই জিনিসটা তোমরা গুগল বা চ্যাট জিপিটি থেকে জিজ্ঞেস করে দুই একটা যদি শিখে ফেলো, এটা তোমার সিভিতে তুমি লিখতে পারবে, এসপিতেও লিখতে পারবা। তারপর প্রফেসর খোঁজো, প্রফেসরের ইন্টারেস্ট শো করো, ওর কোন কোন কাজ তোমার ভালো লাগছে, দুই একটা পেপার মেনশন করবা। এন্ড পরবর্তীতে তুমি নিজের যেই ফাইনালে বানানটা ভুল করছি যাই হোক, তো স্পেসিফিক কি করবা এই জিনিসটা, এইটা হইতেছে আমার ওই যে পৃষ্ঠাটা তোমার কথা বললাম, এই পৃষ্ঠাটা ভরাইতে হবে। এন্ড ভরানোর জন্য ওই প্রসেস একটাই, হয় রিসার্চ করো বাবা, না হইলে রিভিউ করো, দুইটার মধ্যে একটা তোমাকে করতে হবে, না হলে তুমি মিলাইতে পারবে না। সবাই লাকি না। এখন কথা হচ্ছে আমার কি ছিল, কিচ্ছু ছিল না, সত্যি কথা। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমি লাকি। সো আমার মতো হইলে হবে না, আমার মতো অলস হইলে জীবনে ভাত হবে না, এটা বলে দিলাম। আর একটা কথা বলে রাখি, এই যে আমি আমার লাইফের প্রথম প্রেজেন্টেশন বানাইছি, অবশ্যই এটা একদম বানানো টেম্পলেট, আমি জাস্ট টাইপ করছি, আমার প্রেজেন্টেশন পর্যন্ত আমার জুনিয়ররা বানাই দিত অনেস্টলি, আমি নাম না বলি, ঠিক আছে। তো আমার মতো ফাঁকিবাজি হইলে হবে না, যারা ফাঁকিবাজি করে তারা একটা জায়গায় ঠেকে যায়, তারা তোমাকে ভালো দিক নির্দেশনা দিতে পারে। মেবি আমি দিতে পারতেছি কিনা আমি জানি না, হোপফুলি দিতে পারতেছি। গেল, কই কই যাব, আমি বুঝলাম রিসার্চ করা লাগবে ভাই, আমি বুঝলাম এসওপি লেখা লাগবে, এসওপি কি কি রাখবো এটা আমি বুঝলাম, জামু কই আমি, দ্যাটস দ্য মেইন কোশ্চেন। যেহেতু আমি চায়নাতে আছি, প্রথমে চায়নার নাম দিছি, জার্মানি উড বি এ পটেনশিয়াল ক্যান্ডিডেট। ইউএসএ তে তুমি যে একদম বেসিক্যালি টেক্সটাইল বেজে যাইতে চাও, ভার্সিটি খুবই কম, 20 থেকে 30টা ইউনিভার্সিটি, এন্ড তার মধ্যে অনেকটাতে জিআরই লাগে, সো আলটিমেটলি তুমি 5 থেকে 6টা বা 8টাতে অ্যাপ্লাই করতে পারবা। এন্ড এই 8টায় অ্যাপ্লাই করে সেখান থেকে ফান্ডিং নিয়ে আসা, ইউএস এর যে অবস্থা, এইটা খুবই আনরিয়েলিস্টিক যদি স্পেসিফিক টেক্সটাইলে যেতে চাও। এখন কথা হইতেছে আমি ম্যাটেরিয়াল সায়েন্সে যাইতে চাই বা অন্যান্য কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যাইতে চাই, সেক্ষেত্রে তোমাকে ওই তো আগের মতোই, ফর এক্সাম্পল আবার আগেরটা আসি, তুমি আহ কোন একটা ন্যানো মেটেরিয়াল দিয়ে ওয়াটার ট্রিটমেন্ট করছো বা কিছু একটা করছো, এই জিনিসটাকে, এই সিনথেসিসটাকে তুমি কি কেমিক্যালে অ্যাপ্লাই করতে পারবে না? অবশ্যই পারবা। যে আমার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কাজ করতে ইচ্ছুক, আমি কেমিক্যাল নিয়ে কাজ করছি। সো তুমি কোন সাবজেক্টে, তুমি টিএমএ পড়তেছো, ইএসসি তে পড়তেছো, ডাইসে পড়তেছো, আই দে ডোন্ট গিভ এ শিট অ্যাবাউট দ্যাট। তারা দেখে তুমি কাজ কি নিয়ে করছো, তোমার সাবজেক্ট ম্যাটার করে। এন্ড ইসিবিতে আরো কিছু লিখতে পারো যে যেই প্রসেস, যেই কাজটা নিয়ে করতে চাইতেছো ওই রিলেভেন্ট তুমি কোনো কোর্স পড়ছো কিনা, এই জিনিসগুলো টুকটাক মেনশন করা যায়। জার্মানিতে দুইটা স্কলারশিপ, একটা হচ্ছে দাঁত, যেটা খুবই কাইন্ড অফ টাফ, অ্যান্ড জার্মান ভাষা সম্ভবত একটু লাগে, আমার আইডিয়া কম জার্মানি সম্বন্ধে। আরেকটা হইতেছে সবাই যাইতেছে জার্মানি, তোমাদের ভাইরা দেখতেছো, বাট এটার একটু ওয়েটিং পিরিয়ড বেশি, তুমি আজকে অ্যাপ্লাই করবা, দেখা যাবে 2 থেকে 3 বছর পর তোমার ভিসা আসবে। মোটামুটি 20-22 লাখ টাকা লাগে, তার মধ্যে 18 লাখ বা 16 লাখ টাকা ফেরত দিয়ে দেয়, সো আলটিমেটলি 4-5 লাখ টাকাই লাগে। ওখানে গিয়ে তুমি টিউশন ফ্রি, একদম ফ্রি, পার্ট টাইম জব অপরচুনিটি পাবা। তো জার্মানি উড বি গ্রেট ডেস্টিনেশন ফর বুটেক্সিয়ান্স, অনেক বাংলাদেশের বুটেক্সিয়ান্স বিশেষ করে আছে, টেক্সটাইল স্পেশালিস্ট, ওদের অনেক ভার্সিটি আছে, ওখানে জব অপরচুনিটি আছে। তোমরা জার্মানি একটা খুবই ভালো ডেস্টিনেশন হইতে পারে, যাদের 20 লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেখানোর মতো টাকা পয়সা আছে, তারা এই কাজটা করতে পারো। জার্মানি অনেক কিছু অবশ্য চেঞ্জ হয়েছে মাঝখানে, আমি ঠিক জানি না, ইউএসএন এর কথা বলছি। সুইডেনে কিছু স্কলারশিপ আছে, তার মোস্ট প্রেস্টিজিয়াস যেটা, সেটাকে আমরা বলি এসআই স্কলারশিপ, আমার ফুল ফর্মটা মনে নাই,
কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য তোমার ওই রিলেভেন্ট যেই সাবজেক্টে তুমি পিএইচডি বা মাস্টার্স করতে চাও 2 বছর জব করতে হবে। অর্থাৎ তুমি আহ এটা একটু টাফ, কারণ তোমরা মাত্র এখানে আসছো, 2 বছর জব করবা দেন এসে অ্যাপ্লাই করবা, কিছুটা আনরিয়েলিস্টিক। আরেকটা হচ্ছে ফিনল্যান্ড, ফিনল্যান্ডেও একটা স্কলারশিপ আছে, ফিনিশ স্কলারশিপ, বাট টাকা পয়সা খুব একটা বেশি না, কাইন্ড অফ সমান সমান হয়। সো ইট উড বি হার্ড, বাট বুটেক্সে আমার একটা ফ্রেন্ড তানভীর ওখানে আছে, অলরেডি অডি গাড়িও কিনে ফেলছে, তো তোমরা ফিনিশ স্কলারশিপও যাইতে পারো, কোনো সমস্যা নেই। যদিও সে ওয়াইফ ভিসায় গেছিল, পরবর্তীতে নিচে ওখানে এরকম কেউ, ছেলেরা এরকম কেউ পাইলে বিয়ে দিয়ে করে নিও। আর অস্ট্রেলিয়া টাকা থাকলেই যাওয়া যায়, কোনো সমস্যা নেই, পার্ট টাইম জব করতে পারবা, মোটামুটি এক বছরের মধ্যে গাড়ি টাড়ি কিনে ফেলতে পারবো। তো যাদের টাকা আছে দে ক্যান গো টু অস্ট্রেলিয়া। এইরকম পটেনশিয়াল কিছু প্লেস আছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমরা এক্সপ্লোর করতে পারো। তো এই ছিল হায়ার স্টাডিজের জন্য নিজেকে কেমনে প্রিপেয়ার করবা তার একটা পদ্ধতি। যেহেতু আমাকে ডাকাই হয়েছে মেইনলি চায়নার জন্য, সত্যি কথা বলতে, এন্ড ওইটাই আমি এখনো কিছুই করি নাই। সো নেক্সট সেশনে আমরা চায়নাই স্পেসিফিক্যালি তুমি কেমনে আসতে পারো, আসলে কি হবে, আসলে সুবিধাগুলা কি এন্ড অসুবিধাগুলা কি, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব। তো চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপটা মেইনলি দেয় হইতেছে চাইনিজ স্কলারশিপ কাউন্সিল, যেটাকে আমরা সিএসসি বলি। তো আমারটা সিএসসি স্কলারশিপ। এইটা দুইটা ভাবে এইটা তুমি পাইতে পারো। সো আমরা এখন স্পেসিফিক জায়গায় চলে আসছি, ওভারঅল ডিসকাশন আমাদের শেষ। স্পেসিফিক্যালি এইটার জন্য আমাদের কি করতে হবে, তুমি যেই স্কলারশিপে যাও, যেই দেশে যাও, রিসার্চ তো ওইটা ফিক্সড, ওইটা ছাড়া কোন কোন ডকুমেন্ট বা কি কি মোটামুটি রেডি করতে হয় এগুলা নিয়ে আমরা টুকটাক কথা বলবো। ফুল একটা বেশি সময় লাগবে না, জাস্ট ফুল প্রসেসটা আমরা একটু কথা বলবো। এটা মেইনলি দুই ভাবে হয়, একটাকে বলা হয় টাইপ এ, টাইপ বি। এবং টাইপ এ কি টাইপ বি কি এটা আমরা ধীরে ধীরে এখান দেখে তোমরা কিছু বুঝবা না, এটা একটা সারমর্ম আছে, এটা আমরা পরবর্তীতে আলোচনা করি। প্রথমে স্কলারশিপের বেনিফিটস গুলো আমরা একটু কথা বলে ফেলি। পড়াশোনা ফ্রি, থাকা ফ্রি। তাকে তোমরা মাস্টার্স যারা করতে যাবা, এখানে সরাসরি পিএইচডি খুব একটা নেয় না, কারণ ইউরোপে সরাসরি পিএইচডি নেয় না। সো পিএইচডি শুধুমাত্র সরাসরি নেয় হইতেছে তোমার কি জানি বলে ইউএসএ তে, ইউকে তেও সম্ভবত পিএইচডি সরাসরি নেয় না। তো মাস্টার্সে 3,000 টাকা দেয়, যেটা বাংলাদেশের টাকায় মোটামুটি 50-60 হাজার টাকার মতো হয়। থাকতে খাইতে তোমার লাগবে 15,000 ম্যাক্স, 15-20 হাজার মোটামুটি এইরকম কিছু একটা খরচ হয়। মেডিকেল ফ্রি। সো এখানে আইসা যদি অ্যাক্সিডেন্ট করে হাত পা যদি ভাঙা ফেলো, ইটস ওকে, নো প্রবলেম, তারা টাকা দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। এগুলা হইতেছে মোটামুটি স্কলারশিপের বেনিফিট। খুব বেশি সেভিংস করতে পারবা, উত্তর হইতেছে না। চায়না কেন, আর আরো কিছু আমি বলবো যে কেন আসা উচিত, এটা আমি একটু পরে আসতেছি ওই জায়গাটাতে। তো কেমনি স্কলারশিপে অ্যাপ্লাই করবা, এটা এম্বাসি রুট বলতেছি, এটা হইতেছে এ টাইপ স্কলারশিপ। এ টাইপ বলি এম্বাসি। প্রথম কথা হইতেছে, এই যে আমি একটা দেখো 4 নাম্বার লাইনে একটা লিঙ্ক দিছি, এই লিঙ্কে গিয়ে তোমাকে প্রথমে একটা ওই হয় না রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খোলা আর কি। এইটা খোলার পর তুমি সিএসসি স্কলারশিপ সব ইউনিভার্সিটিতে নাই, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আছে, বাট দুই একটা মানে সব সাবজেক্টে এই স্কলারশিপটা দেয় না। সো বিভিন্ন তুমি যেই সাবজেক্টে পড়তে চাও, ওই সাবজেক্টে যদি নাম তুমি টাইপ করো বা সার্চ করো কোন কোন ইউনিভার্সিটিতে সিএসসি ওই স্কলারশিপটা অফার করতেছে, ওই নামগুলো তোমার পপ আপ হবে। এম্বাসি রুটে অ্যাপ্লিকেশনের সময় তুমি 3টা ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারবা। ফর এক্সাম্পল ইউনিভার্সিটি এ, আমি নাম খুব কঠিন কঠিন নাম তো এই জন্য আমি না বলি, ইউনিভার্সিটি এ, ইউনিভার্সিটি বি, ইউনিভার্সিটি থ্রি, এইরকম। তো ইউনিভার্সিটি এ এর তুমি ম্যাটেরিয়াল সায়েন্সে পড়তে চাও, ইউনিভার্সিটি বি এর তুমি সাপ্লাই চেনে পড়তে চাও, সি এর তুমি আরেকটা কম্পিউটার সায়েন্সে পড়তে চাও, হুইচ ইজ ভেরি আনরিয়েলিস্টিক। কারণ তোমার যে এসওপিটা আমরা নিয়ে কথা বললাম, এসওপি কিন্তু একটাই, ওই একটার মধ্যে 3টা ইউনিভার্সিটির নাম লিখতে হবে। 3টা ইউনিভার্সিটি যদি 3টা সাবজেক্ট লেখো, আনরিয়েলিস্টিক। একটা মানুষ দুনিয়া সব করতে চায়, এটা হবে না। সো তুমি যেই সাবজেক্টই করো, আমার পরামর্শ থাকবে তুমি একটা সাবজেক্ট চুজ করবা, সেটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং হইতে পারে, এমবিএ হইতে পারে, ম্যাটেরিয়াল সায়েন্স হইতে পারে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হইতে পারে, এনিথিং ক্যান ওয়ার্ক। তুমি 3টা ইউনিভার্সিটি করবে, এই 3টা ইউনিভার্সিটিতে তুমি প্রায়োরিটি ওয়াইজ সাজাইতে হয়, 1, 2, 3 আন্ডারে তাদের নাম। পোর্টালে ঢুকলে তুমি নাম টাইপ করতে পারবা, কেমনে করবে এটা আসলে না ঢুকলে বুঝবা না। সো আমরা প্রথমে কি করলাম, আমি সাবজেক্টের নাম সার্চ করলাম, সাবজেক্টের নাম সার্চ করার পর অনেকগুলো চাইনিজ ইউনিভার্সিটি চলে আসছে। আমি ওগুলা সিলেক্ট করলাম যে এই 3টাতে আমি যাইতে চাই। কেমনে যাইতে চাই, তুমি চ্যাট জিপিটি বা গুগলে র্যাঙ্কিং দেখে যাইতে পারো, কোথায় বাংলাদেশিরা বেশি আছে, কোথায় বাংলাদেশি বুটেক্সের ভাইয়েরা কোথায় আছে। আমি আমার ভার্সিটিতে আসার জন্য না করব। কেন না করব, কারণ হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র ডরমিটরি ফ্রি না, বাকি দুনিয়ার মানে
পুরো চায়না সব জায়গায় ডরমিটরি ফ্রি। এই জন্য আমি অ্যাপার্টমেন্টে আছি অ্যাকচুয়ালি। ডরমিটরি ফ্রি থাকলে সুবিধা হয়, কারণ একটা কমিউনিটি ভালো আসে, সবার সাথে দেখা হয়, লনলিনেসটা কম আসে। এখানে সারাদিন রুমের মধ্যে থাকে মরে যায় লিটারেলি। সো এই ভার্সিটি বাদ, বাকি যেসব ভার্সিটি তোমরা যাইতে পারো। তো এই ভার্সিটি তুমি সিলেক্ট করলাম, ডকুমেন্টস কিছু প্রিপেয়ার করতে হবে। তার মধ্যে তো একটা হইতেছে এসওপি নিয়ে কথা বললাম, কোন কোন ডকুমেন্ট প্রিপেয়ার করতে হবে ওগুলো আমি আবার নিচে স্লাইডে রাখছি। সিএসসি অ্যাকাউন্ট খুলতে হবে, এই পোর্টালে যাইতে হবে, অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করতে হবে। তারপর আমি কি করব, এটা ক্লিক করে সাবমিট করব অনলাইনে। ভালো কথা, এই অনলাইনে সাবমিট করার পরেও এই যে এর হার্ড কপিটা আমাদের এম্বাসি থেকে জমা দিতে হয়। আমাদের সময় লাগে না, এম্বাসিতে আগুন টাগুন লাগছিল, কিছু একটা হয়েছিল, আমাদের দেওয়া লাগে না। সো এম্বাসিতে গিয়ে একটা বক্স থাকে, ওই বক্সে তোমাকে ড্রপ করতে হবে। এম্বাসি তোমার ওই ডকুমেন্টস গুলা, তোমার ট্রান্সক্রিপ্ট, তোমার ডিগ্রি সার্টিফিকেট, তোমার স্টেটমেন্ট অফ প্ল্যান, এই জিনিসগুলো তারা মোটামুটি মোটামুটি দেখবে। দেখার পর মোটামুটি মাসখানেকের পর তোমার মোটিভেশন লেটার দেখে, তোমার ট্রান্সক্রিপ্ট দেখে তারা মোটামুটি একটা, মাস্টার্সে তারা 40 জন নেয়, তো মোটামুটি 80 জনের একটা লিস্ট দেয়। 80 জনের লিস্ট থেকে তারা তোমাকে ইন্টারভিউ কল করবে যে তুমি আসো। ইন্টারভিউ কল করার পর ওখানে তুমি চায়না কেন যাইতে চাও, বা চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতেছো কিনা, চাইনিজ পারো কিনা। তো বুটেক্সের যারা এটাতে অ্যাপ্লাই করবে, সবই বুটেক্সের, তারা যদি ডাক পাও অবশ্যই দুই একটা লাইন শিখে যাবা যে হ্যাঁ আমি শিখতেছি, ডুওলিঙ্গোতে শিখতেছি, গেলে একদম শিখে উল্টে ফেলাবো। এইরকম টুকটাক কথাবার্তা বলতে হবে। কেন চায়নায় যাইতে চাও, বাংলাদেশে তুমি কেন করতেছো না, এই কিছু জিনিসগুলা। কোনো টেকনিক্যাল কোশ্চেন করা হয় না, বিকজ এম্বাসিতে প্রথম ইনিশিয়াল যে সিলেকশনটা আসে, এই সিলেকশনটা করে এম্বাসির লোক। সো তাদের রিসার্চ নলেজ খুবই কম। সো তুমি যদি এই ভুলভাল যা ইচ্ছা মোটিভেশন লেটার লেখা দাও প্রথমের ক্ষেত্রে, এটা খুব একটা ম্যাটার করবে না। কারণ মোটিভেশন লেটার পরবর্তীতে আরেকটা ধাপ আছে, আবার সাবমিট করা যায়, মানে রি আপলোড করা যায়, যেটা ইউনিভার্সিটিতে যাবে। তো তখন প্রথমের দিকে যদি ভালোভাবে নাও লিখতে পারো, নো প্রবলেম, ইউ ক্যান সাবমিট লেটার আফটার দ্য সিলেকশন, ওটা তুমি করতে পারো। ইউনিভার্সিটি তোমাকে নমিনেশন করলো, এখন ইউনিভার্সিটি 80 জন থেকে 40 জনের নামে নিয়ে আসছে। এখন এই 40 জন, ফর এক্সাম্পল এখানে একজন সাইফুজ্জামান একজন দেখতেছি, তো সাইফুজ্জামানের নাম চলে আসছে। তো সাইফুজ্জামান 3টা ইউনিভার্সিটি সিলেক্ট করছিল না একটু আগে। সো ও কি করবে, সাইফুর রহমানের যত ডকুমেন্টস আছে সবগুলো ইউনিভার্সিটি, প্রথম যে ইউনিভার্সিটি ছিল সেটাতে পাঠাই দেয়। তো প্রথম ইউনিভার্সিটি ওকে একটা মেল দিয়ে বলবো যে বাবা তুমি তো ওখান থেকে সিলেক্ট হয়েছো, আসো তোমাদের একটা ইন্টারভিউ নেই। সাধারণত এম্বাসির ইন্টারভিউ যদি ওকে হয়ে যায়, ঠিক হয়ে যায়, ইউনিভার্সিটি ইন্টারভিউ খুব একটা ম্যাটার করে না, আনলেস এটা একটা টপ টায়ার ইউনিভার্সিটি, ওয়ার্ল্ডের 50-100তম যদি ইউনিভার্সিটি এইরকম যদি হয়, তাইলে ওরা ওই ইউনিভার্সিটিটা একটু ম্যাটার করে। আনলেস মোটামুটি এম্বাসি ওকে হলে খুব একটা রিজেকশন রেট খুবই কম, 2-1 জন হয়তো রিজেক্ট করে, বাকিগুলা রিজেক্ট হয় না বললেই চলে। সো এখানকার সবকিছু নির্ভর করতে তোমার এম্বাসির উপর, এম্বাসির ইন্টারভিউ এর উপর। এম্বাসির তোমার কিছুটা লাকও আছে, কারণ করাপশনের কথা আমি নাই বলি, মেবি হয় না বা হয় ওই দিকে নাই যাই, বাট একটু লাক আছে, কারণ এম্বাসি যারা যাচাই করবে তারা তো খুব একটা এটা নিয়ে এক্সপার্ট না। তো সেক্ষেত্রে তুমি টিকতেও পারো, নাও পারো। বাট সাধারণত তোমার যদি সিজিপিএ মোটামুটি, ও আচ্ছা আরেকটা ভুলে গেছি, সেটা যে 3-এর উপর থাকতে হয়। এন্ড আমার একটা ফ্রেন্ড আসছে, সে ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটিতে আসছে, সে 3.22 নিয়ে আসছে, বাট তার রিসার্চ প্রপোজালটা ভালো ছিল, তার রিসার্চ ওয়ার্ক ভালো ছিল, সে এখন কিন্তু পড়তেছে। সো সিজিপিএ যাদের কম আছে অ্যাপ্লাই করবো না এটা না, তারা একটু কাইন্ডলি রিসার্চ এক্সপেরিমেন্টাল হোক, বা কি জানি বলে, রিভিউ হোক বা কোনো টুলস শেখা হোক, এগুলা নিয়ে একটু কাজ করবা। ইউনিভার্সিটি যদি রিভিউ হয়ে যায়, দেন তোমাকে সিএস এর ফাইনাল অ্যাপ্রুভালটা তোমার দিয়ে দিবে, ভিসা অ্যাপ্লাই করবা, 7 দিনের মধ্যে ভিসা ডান, তুমি চলে আসবা। এটা হইতেছে কাইন্ড অফ ফুল প্রসেস। এখানে আহ আরো আমি কথা বলবো, সমস্যা নাই। টাইম লাইনটা একটু বইলা দেই, যে মোটামুটি ডিসেম্বরের দিকে, মোটামুটি মেবি ডিসেম্বরে, জানুয়ারি ডিসেম্বরে তোমার হচ্ছে এম্বাসিতে সার্কুলারটা আসে। ডকুমেন্টস গুলো প্রিপেয়ার করে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে তোমার অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। ফাইনাল যে রেজাল্টটা তুমি পাবা সেটা মোটামুটি মে বা জুনের দিকে ফাইনাল রেজাল্ট তুমি পাবা। টাইপ বি, দ্যাটস ইন্টারেস্টিং। এখানে এম্বাসির হাত খুবই কম, খুবই কম বলতে নাই। তুমি স্পেসিফিক একটা ইউনিভার্সিটিতে তুমি যাইতে চাও, ওই ইউনিভার্সিটির পোর্টালে যাবা, গিয়ে তোমার প্রথম কাজ, তুমি যেই কাজটা করতে চাও বা যেই দিকে যাইতে চাও, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হইতে পারে, টেক্সটাইল হইতে পারে, ম্যাটেরিয়াল সায়েন্স হইতে পারে, ওটার প্রফেসর যতগুলা পাবা তারে মেইল কর, স্যার আপনার কাজ ভালো লাগছে। মেইলেরও ফরম্যাট আছে, কেমনে লেখা যায় এগুলা সব তো এক সেশনে শেখানো পসিবল না, আমিও যে খুব একটা পারি তাও না, পারি না সত্যি কথা বলতে। আহ সো তোমাকে একসেপ্টেন্স লেটারটা নিয়ে একটু কাজ করতে হবে।
এই প্রফেসরে বলতে হবে যে স্যার আমি তো সিএসসির জন্য অ্যাপ্লাই করবো আপনাদের ওখানে, আপনাদের ওখানে আমি যাইতে চাই, কাইন্ডলি আপনি যদি একটা অ্যাকসেপ্টেন্স লেটার দিতেন তাহলে আমার হচ্ছে স্কলারশিপটা পাওয়ার সুবিধা হইতো। তো প্রফেসরের যদি তোমার প্রোফাইল ভালো লাগে, সিজিপিএ যদি ভালো লাগে, কাজ যদি পছন্দ হয়, তারা তোমাকে অ্যাকসেপ্টেন্স লেটার দিবে। এই অ্যাকসেপ্টেন্স লেটার নিয়ে তুমি করবাটা কি? দুই জায়গায় অ্যাপ্লাই করতে হবে, ওই সিএসসি পোর্টাল সেম, শুধুমাত্র তখন এ টাইপে ক্লিক করছিলা, এবার তুমি বি টাইপে ক্লিক করবা, একই সাথে বি টাইপে ক্লিক করো। বি টাইপে ক্লিক করে ইউনিভার্সিটির একটা স্পেসিফিক নাম্বার আছে, কোন ইউনিভার্সিটির জন্য তুমি আসলে বি টাইপে সিলেক্ট করতেছো, ওই নাম্বারটা তোমাকে এখানে দিতে হবে। শুধু তাই না, তোমাকে ইউনিভার্সিটি পোর্টালেও অ্যাপ্লাই করতে হবে। ইউনিভার্সিটি পোর্টালে ওই সেম ডকুমেন্টস দিতে হয়, ইউনিভার্সিটি পোর্টালে অ্যাপ্লাই করবে, এবার ইভ্যালুয়েশনটা করবে ইউনিভার্সিটি oriented, so it has to be technical. Obviously the professor who will, you know, take you, they will judge your ability to of critical thinking, research background, English speaking or something. এই জিনিসগুলো জাজ করে তারা তোমাকে একটা ইন্টারভিউ নিবে, ইন্টারভিউ নেওয়ার পর তারা তোমার নামটা তারা তখন সিএসসি অথরিটির কাছে পাঠাবে, এম্বাসি পাঠাইতেছে না। সো এই জিনিসটা যারা আহ, আহ, মোটামুটি ভালো রিসার্চ টিচার আছে তারা এইভাবে করতে পারো। এখন কথা হইতেছে ভাই আমি এ টাইপে অ্যাপ্লাই করছি, বি টাইপে অ্যাপ্লাই করতে পারো, অবশ্যই তুমি পারবা, তুমি 4টে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারো। তার মানে তুমি এ টাইপে 3টা অ্যাপ্লাই করছো, বি আরেকটা করলা, কোনো সমস্যা নেই। তো এটাও করতে পারো যে 3টার মধ্যে যে কোনো একটা, একটাতে তুমি আলাদা করে বি টাইপেও করে রাখতে পারো, কোনো সমস্যা নেই। তো যে কোনো টাইপেই করো, তোমার হচ্ছে দিস উইল ওয়ার্ক। এন্ড এ টাইপ এবং বি টাইপের বেনিফিটস গুলো সেম, টাকা পয়সা সেম, খাওয়া থাকা ফ্রি, লেখাপড়া ফ্রি, সবই ফ্রি, তোমার খালি আসতে হবে, দ্যাটস দা থিং। তো টাইম লাইন মোটামুটি ওই রকম, বাট ইউনিভার্সিটি যেহেতু ডিফারেন্ট ইউনিভার্সিটি, তো ডিফারেন্ট ইউনিভার্সিটির টাইম হচ্ছে একটু ভ্যারি করবে, বাট সিএসসি পোর্টালে যে অ্যাপ্লাই করার টাইম ওইটা মোটামুটি মানে এই টাইপের মতো। এখন এটার আগে আমি একসেপ্টেন্স লেটার নিয়ে আরেক, আচ্ছা পরে আসি। তো কোন কোন ইউনিভার্সিটি, আচ্ছা আচ্ছা ডকুমেন্টস নিয়ে একটু আগে কথা বলি। যে প্রথমত তোমাকে পাসপোর্ট তো লাগবে, পাসপোর্ট ছাড়া আসবে কেমনে? তোমার হচ্ছে ডিগ্রি সার্টিফিকেটস, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, স্টাডি প্ল্যান বা রিসার্চ প্রপোজাল সেম, হুইচ মিনস এসওপি, স্ট্যান্ডার্ড, সরি, স্টেটমেন্ট অফ পারপাস বা মোটিভেশন লেটার যেটাই বলো। নাম্বার 5 যে পয়েন্টটা, 2টা রেকমেন্ডেশন লেটার লাগবে। অর্থাৎ তোমার যে থিসিস সুপারভাইজার ছিল, থিসিসটা একটু ভালো করে করলে ভালো হয়। ডাব্লিউপি তে যারা পড়তেছো, ডাইসে যারা পড়তেছো, ইএসসি তে যারা পড়তেছো, তাদের ম্যাটেরিয়ালটা থিসিসে কানেক্ট করা খুব ইজি। বাট আমরা যারা অ্যাপারেলে পড়তেছি বা টিএম এ পড়তেছি, তাদের থিসিসটা খুব একটা ম্যাটেরিয়ালিস্টিক বা এক্সপেরিমেন্টাল খুব একটা হয় না। ঠিক আছে, আমিও যে রিসার্চ করছি ওটা আসলে রিসার্চের মানে থিসিসের পর্যায়ে পড়ে না, মানে ডিসকার্ডেড বলা যেতে পারে। তো এই যে তো ওই প্রফেসরের কাছ বা সুপারভাইজারের কাছ থেকে তুমি একটা রেকমেন্ডেশন নেবে, আর আরেকজন যে কোনো একটা। সাধারণত সিএসসি বলে যে 2টা তোমার হচ্ছে 2টা লাগবে, এন্ড 2টা অ্যাসোসিয়েট প্রফেসর হতে পারে, সো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রেকমেন্ডেশন এটা দিলে হবে না। বাট আমি অবশ্য দিছিলাম একটা, বিকজ আমার একজনের পরিচিত ছিল। সো আর একটা অ্যাসোসিয়েট প্রফেসর নিয়েছিলাম, সো এটা খুব একটা হয়তো ম্যাটার করবে না। ফিজিক্যাল এক্সামিনেশন পাও, অর্থাৎ তোমার শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা তার জন্য একটা বিভিন্ন টেস্ট করাইতে হবে। এমন কথা হচ্ছে ভাই জানি না হবে কিনা, এত টাকা খরচ করে আমি টেস্ট করাবো কেন, দরকার নাই। নিজে একটা ফর্ম, ওদের ফর্ম দেওয়া আছে, পিডিএফটা প্রিন্ট করবা, নিজে সবগুলা টিক দিবা, নো 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 লিখবা, ফার্ম গেট থেকে একটা সিল বানাবা, সিল মারবা, শেষ। যদি হয়ে যায় দেন তুমি ইবনে সিনাতে যায়, 3,000 টাকা লাগে, করাই ফেলো, কোনো সমস্যা নাই। যদি নাও পারো চায়না আসবে, ওটা ফ্রি, সাংহাইয়ের মধ্যে ওটা ফ্রি, অন্যান্য জায়গায় কি ফ্রি কিনা আমি জানি না। আইএলস নিয়ে আমার কথা বলি নাই। বুটেক্সে তোমরা পড়তেছো, ইংলিশ মুভি টুভি দেখো, ইংলিশ সবাই ভালো পারে সবাই, তারপরে বলতে গেলে তো আমাদের একটু কাঁপে, স্বাভাবিক কথা, আমরা সাহস পাই না। সো আইএলস এ মিনিমাম, আইএলস রিকোয়ারমেন্ট না, কিন্তু প্রায়োরিটি পাই। মোটামুটি অ্যাটলিস্ট তোমরা 6 আইএলস রাখার চেষ্টা করো। যারা ইংলিশে একটু দুর্বল, আমি পরামর্শ দিব, প্লিজ প্লিজ ওয়াচ ইংলিশ মুভিস, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ইংলিশ মুভি দেখলে অ্যাটলিস্ট ফ্লুয়েন্সি আসে, কথা বোঝা যায়, কথা বলা যায়, কনভারসেশন করা যায়। অনেকে বলে যে বন্ধুদের সাথে ইংলিশে কথা বলো, অসম্ভব, ইটস নট ওয়ার্ক ইন দ্যাট ওয়ে, জীবনও ওয়ার্ক করবে না। 2 মিনিট কথা বলো, পরে গালি তো দেওয়া লাগে 5 মিনিটের মধ্যে 7-8টা, তাই না? তো আলটিমেটলি তখন ইংলিশের ফ্লোটা নষ্ট হয়ে যায়। সো ইউ হ্যাভ টু, কি বলবো যে, প্র্যাকটিস অন ইউর ওন। তুমি আইএলস এ বহুত ভিডিও মিডিও আছে, দেখবা, দেখে নিজে, যারা সব থেকে যারা
বেশি বেনিফিটেড হবে আমার কথাই মনে হয় 49 বা 48 একটু হইতে পারে, আই ডোন্ট নো, বা 49, 50, 51, তারা এখন থেকেই আইএলটিএস এর জন্য বিভিন্ন কি করা যায়, ভোকাবুলারি কেমনে ভালো করা যায়, এই জিনিসগুলো তোমরা শিখবা। বন্ধুরা তোমাকে হেল্প করবে না, বন্ধুরা তোমাকে জীবনেও আইএলটিএস হেল্প করবে, দুনিয়ার সব জায়গায় হেল্প করবে। হ্যাঁ, চ্যাট জিপিটির সাথে কথা বলা যায়। হ্যাঁ, চ্যাট জিপিটি আসলে এখন মানে থেরাপিস্ট হয়ে গেছে, চ্যাট জিপিটির সাথে কথা বলতে পারবা তোমরা, কোনো সমস্যা নাই। এন্ড ওখানে একটা রাইটিং পার্ট আছে, তো রাইটিং জাজ করাটা খুব টাফ। আইএলস আইএলস এর জন্য জীবনেও যারা টুকটাক ইংলিশ পারো, কোনো কোচিং এ ভর্তি হওয়ার দরকার নাই। দ্যাটস ই স্ক্যাম। শুধু শুধু তোমার 30,000 বা 20,000 টাকা যাবে, কোনো দরকার নাই। ক্যামব্রিজের মোটামুটি সরি মোটামুটি 10টার মতো বই কিনবা, টোটাল দাম 500 টাকাও পড়বে না। প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস, উইদাউট প্র্যাকটিস আইএলসি তোমরা জার্মানির জন্য, জার্মানি যদি তুমি ইয়েতে, আচ্ছা আমি কোশ্চেন অ্যান্সার একটু পরে আসি, হ্যাঁ, না হলে আমি ফ্লোটা নষ্ট হয়ে যাব, তোমরা একটু পরে বলো, ভুলে গেছি কি যেন কইতেছিলাম। হ্যাঁ, তো ক্যামব্রিজের বই কিনে ওই বইগুলো তোমরা শুধু শুধু প্র্যাকটিস করবা, তাইলেই এনাফ। এন্ড ক্যামব্রিজের ওখানে রিডিং তুমি নিজে নিজে চেক করতে পারবা, লিসেনিং নিজে নিজে চেক করতে পারবা, রাইটিংটা পারবা না। তো সেক্ষেত্রে চ্যাট জিপিটি বা যেটা আছে, তুমি রাইটিংটা লিখে আপলোড দিয়ে তোমার বলো যে তুমি আমাকে ক্রিটিসাইজ করো বা আমাকে নাম্বার দাও, এইভাবে করে তোমরা আইএলস এর প্রিপারেশনটা না। আইএলস চায়নার কথা বাদ দাও, দুনিয়ার সব জায়গায় আইএলস লাগবে। যারা আইএলস এ টোফেল মনে হয় একটু ইজি আইএলস এর থেকে, আমি জানি না। জিআরই খুবই কঠিন, আমি নিজেই দেই নাই, দিব হয়তো কোনো একদিন। সো আমি ম্যাথ পারি না, সো জিআরই আমার সাথে যায় না। তো আইএলস এর প্রিপারেশনটা নাও। আর ডকুমেন্টস একসেপ্টেন্স লেটার যেটা বললাম, প্রফেসরের একটা লেটার লাগবে, হ্যাঁ তোমাকে আমি নিতে চাই, তোমার ভালোবাসার পত্র দেখে আমি মুগ্ধ হয়েছি, তোমার আমি 2.5-2 বছর মোটামুটি কি বলে এটা, কন্ট্রাকচুয়াল ম্যারেজের মতো রাখতে চাই। তো সেক্ষেত্রে তুমি অ্যাকসেপ্টেন্স লেটার টাইপ বি এর জন্য মাস্ট, টাইপ এ তে পাইলে ভালো। টাইপ এর ডকুমেন্টের ক্ষেত্রে ওখানে অ্যাকসেপ্টেন্স লেটারের হচ্ছে একটা অপশন থাকে। তো প্রফেসর তুমি যদি ওই জিনিসটা দিলে এম্বাসি বলে যে আচ্ছা ঠিক আছে, প্রফেসর তো অলরেডি রেডি, তার আমি তারে নিয়ে নেই। সো অ্যাকসেপ্টেন্স লেটারটা পাওয়ার জন্য সব প্রফেসরে মেইল করবে, কেউ না কেউ দিবে, আশা করা যায় যদি। বাট কেন দিবে, দ্যাটস হোয়ার ইউর রিসার্চ ওয়ার্ক বা এক্সপেরিমেন্টাল ওয়ার্ক বা রিভিউ ওয়ার্ক কাম হেল্প ইউ, ইউনো। অ্যান্ড নো ক্রিমিনাল রেকর্ড সার্টিফিকেট। প্রথমত জুলাই যোদ্ধাদের তো ক্রিমিনাল রেকর্ড নাই, আজকে সংসদে বলে দিছে, সো খুব একটা প্রবলেম হবে না। বাট ওইটা ছাড়া অন্যান্য ক্রিমিনাল রেকর্ড খুব একটা থাকা যাবে না, এই হচ্ছে বিষয়। ঠিক আছে। আহ এখন ইম্পর্টেন্ট এক্সারসাইজ অলরেডি বলছি যে তুমি বোথ এ এবং বি তে অ্যাপ্লাই করতে পারো, টাইপ এতে 3, সেম সেম সেম। অনেক কথা রিপিট হইতেছে অ্যাকচুয়ালি। সো থ্যাংক ইউ অল ফর দ্য অনার। প্রবাসে আমি এমন জীবন কাটাইতেছি অ্যাকচুয়ালি, খুব একটা সুন্দর না। ভাই আপনার চায়না যাওয়ার জার্নি, আমি তো চায়না যা জানি না, আমি শেয়ার করলাম অ্যাকচুয়ালি, এগুলা আমার জার্নি ছিল, স্পেসিফিক কি আমি জানি না। থ্যাংক ইউ অল ফর দ্য অনার। নাও I will conclude it, and if you want to say anything you can write in the chat box, and হোস্ট একটু টেক ওভার করলে খুশি হব। আমার কথা কি কেউ শুনতে পাচ্ছেন? সরি, আমি মাইক মিউট করে কথা বলছিলাম। সমস্যা নেই। এই হইতেছে আমার সরি। মোটামুটি তোমাদের জন্য কাইন্ড অফ ডিরেকশন, ওভারঅল ডিরেকশন। থ্যাংক ঠিক ইউ আছে। সো মাচ ভাই। আসলে আমরা অনেক বেশি থ্যাঙ্কফুল, আপনার মানে এই সেশনটা আমাদের জন্য অনেক হেল্পফুল ছিল। আমরা যারা আসলে বাইরে যেতে চাই তারা অনেক সময় মানে মোস্ট অফ দ্য স্টুডেন্টস এত কনফিউজ থাকে যে এই কারণে অনেকের যাওয়া হয় না, প্রসেসিং করা হয় না। তো আপনার এই এতগুলো কথা আসলে আমাদের জন্য অনেক বেশি মানে হেল্প করছে। যেমন আমি নিজেই কনফিউজ ছিলাম যে চায়নার যাওয়ার প্রসেসিং কিভাবে কি করবো বা এইসব বিষয়ে আমি একদম ক্লিয়ার ছিলাম না। আজকে অনেক কিছু ক্লিয়ার হবো। থ্যাংক ইউ সো মাচ ভাই আপনার টাইমের জন্য। আমি চ্যাট বক্স দেখতে পারতেছি না, কেমনে দেখে এটা? অনেক মনে হয় কথা বলছে। আচ্ছা, চায়না আরেকটা একটু কথা বলি, যে অনেকে চায়না এইটা বাদ হয়ে গেছে, এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে চায়নায় আসলে পার্ট টাইম জব অপরচুনিটি একটু কম। এখানে সব থেকে বড় ব্যারিয়ার যেটা আমি ফেস করি সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ। ইফ ইউ আর ডেডিকেটেড এনাফ টু লার্ন ইটস ল্যাঙ্গুয়েজ, ইউ উইল গেট অ্যাবান্ডেন্স অফ জব। পার্ট টাইম হইতে পারে, যদি পার্ট টাইম একটু ইলিগাল বলে, বাট ম্যানেজ করা যায়। আমিও আসার আগে ভাবছিলাম যে ভাষা শিখে উল্টে ফেলবো,
বাট নিজের কি বলে লেজিনেস এর কারণে জিনিসটা হয় না। ভাষা খুব কঠিন বিষয়টা আহ এইরকম না, সহজ, কিন্তু তোমার একটু ইচ্ছা থাকলে তুমি ভাষা শিখতে পারবা। চায়নাতে তুমি যদি মোটামুটি 2 বছর বা 2.5 বছর পড়াশোনা করো, এখানকার মোটামুটি স্টার্টিং স্যালারি যেটা হয় আহ মোটামুটি ধরো বাংলাদেশের টাকায় 1.5 থেকে 2 লাখ টাকা তুমি স্টার্টিং স্যালারি পাবো। বাট ইউ হ্যাভ টু, অবশ্যই তুমি ইংলিশ জানাই এখানে আসতেছো তোমরা, এন্ড তুমি কি বলে এটারে চাইনিজটা যদি জানতে পারো, কারণ উইদাউট চাইনিজ তুমি প্রপারলি কমিউনিকেট করতে পারবা। সো চাইনিজটা যদি তুমি শিখতে পারো সামহাউ HSK 3 পর্যন্ত, এক তো প্রথম সেমিস্টার ওরা শেখাই দেয়, কোনো কোনো ভার্সিটি 3 পর্যন্ত শিখাই দেয়। তো ওইটা যদি শিখতে পারো এখানে জব পাওয়া খুব একটা কঠিন না। যারা টুকটাক বিজনেস টিজনেস করতে চাও তারা, তাদের জন্য এটা একদম আমি বলবো হেভেনলি একটা জায়গা। এন্ড আরেকটা সুন্দর জায়গা হইতেছে বাংলাদেশ থেকে এটা তোমাদের সাবজেক্ট চেঞ্জ করা যদি করতে চাও, সুবর্ণ সুযোগ। চায়নাকে তোমরা একটা ট্রানজিশন পিরিয়ড, এক তুমি জব ম্যানেজ, চাইনা শিখলে জব পাবা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দুই, তুমি বিজনেস করতে পারবা। তিন হইতেছে এটাকে তুমি একটা ট্রানজিশন টাইম হিসেবে নিতে পারো, বিশেষ করে ছেলেদের জন্য আমি বলি যে ঠিক আছে আমি 2 বছর একটা মাস্টার্স করি, মাস্টার্সটা যদি তুমি চায়নার কোনো একটা ভালো ইউনিভার্সিটি করতে চাও, আমি নিজের ইউনিভার্সিটি দেশকে অবশ্যই ছোট করব না, বাট ইউ অ্যান্ড আই বোথ নো দে উইল ভ্যালু দিস সার্টিফিকেট মোর। কারণ ইউরোপে তুমি যাইতে চাইলে তোমাকে সরাসরি তো বিএসসি থেকে পিএইচডি তে নিবে না, কখনোই নিবে না। সো তোমার তো মাস্টার্স লাগবে। সো এই জার্নির জন্য 1 টাকা তুমি সিএসসি পাইলে তোমার কোনো খরচ নাই, কিচ্ছু নাই। হ্যাঁ একটু সেভিংস কম হবে, ম্যাক্সিমাম মাসে 30,000 টাকা মেবি সেভিংস করতে পারবা, হুইচ ইজ তোমার বুট থেকে বের হয়ে স্টার্টিং জবের থেকে মেবি বেশি। তো সেক্ষেত্রে আই গেস ইটস ইটস এ ভেরি গুড ট্রানজিশন আমার কাছে মনে হয়। অ্যান্ড ল্যাঙ্গুয়েজ শিখতে পারলে তো কোনো কথাই নাই, ইট উইল, ইউ উইল ফিল লাইক হেভেন হিয়ার। অ্যান্ড পরিবেশ পরিস্থিতি শৃঙ্খলা সবকিছু হেভেন অন আর্থ আমি বলবো। অ্যাকচুয়ালি আমি একা থেকে এই জন্য আমার একটু খারাপ লাগে, কারণ আমরা ডরমেটরি থাকি না, আমার ইউনিভার্সিটি গুলা এক একজন এক এক জায়গায় থাকে, এটা একটু খারাপ। বাট যারা অন্যান্য ইউনিভার্সিটিতে আছে তারা হচ্ছে খুব ভালো আছে। আচ্ছা একটা জিনিস মিস করে গেছি, তখন কোন কোন ইউনিভার্সিটিতে তোমরা অ্যাপ্লাই করতে পারো তার একটা লিস্ট ছিল। তো টেক্সটাইলের জন্য স্পেসিফিক্যালি যদি আমি বলি, সব থেকে ভালো দোংহা বা এরকম ইউনিভার্সিটি, নামগুলা আমি না পড়ি এইরকম, এটা হচ্ছে টপ 10 বা টপ 12 ইউনিভার্সিটি টু অ্যাপ্লাই ফর স্পেসিফিক্যালি টেক্সটাইল বা টেক্সটাইল ম্যানেজমেন্ট বা টেক্সটাইল ফেব্রিক প্রোডাকশন বা টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং রিলেটেড এই সাবজেক্ট গুলো আছে। এটা তুমি গুগল থেকে পাবা, চ্যাটজিপিটি থেকে পাবা, ডিপসিক থেকে পাবা, যেখান থেকে খুশি পাবা। এই জায়গাগুলোতে তোমরা, এন্ড যেহেতু তুমি অলরেডি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সো এই জায়গাগুলোতে যদি তুমি সিএসসি এ বলো আর বি বলো যেটাই বলো, তুমি ধরো তুমি এতে সবগুলো ম্যাটেরিয়াল সায়েন্স করলো, বাট বুদ্ধি করে বি টাইপে তুমি একটা টেক্সটাইল ঢুকাই দিলা, সো এ টাইপ মিস হইলে তুমি বি টাইপে পাইতেছো। তো এই ইউনিভার্সিটি গুলাতে তোমরা ইজিলি তোমরা ট্রাই করতে পারো আমার মনে হয়। তো এক ট্রানজিশন পিরিয়ডের জন্য ইউজ করতে পারো। আর এখানে যদি জব করতে চাও ইউ হ্যাভ টু লার্ন চাইনিজ, উইদাউট চাইনিজ এখানে তুমি জব পাবা না, কারণ মোস্ট অফ দ্য পিপল ডাজন্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ। তো যদি চাইনিজ শিখতে পারো এখানে জবের অভাব আমি দেখি নাই, এই হইতেছে বিষয়। হ্যাঁ একজন একটু, আচ্ছা কোশ্চিন আমি সামহাউ চ্যাট বক্স ভাই দেখতে। আমি যদি একটু হ্যাঁ, কোশ্চেনটা পড়ে দিতাম। ইয়েস ইয়েস প্লিজ। একজন কোশ্চেন করেছে, অ্যাপারেলের স্টুডেন্ট হিসেবে কোন টপিকে আপনি অ্যাপ্লাই করেছিলেন, আর জার্মানি কি পার্ট টাইম, এটা অবশ্যই আপনি অ্যান্সার করে দিয়েছেন অলরেডি। এটা যদি একটু বলতেন, অ্যাপারেলের স্টুডেন্ট হিসেবে আপনি কোন টপিকে অ্যাপ্লাই করেছিলেন। আচ্ছা আমি আছি ম্যাটেরিয়াল, আমি প্রথমে ইন্ট্রোডাকশন বলে দিচ্ছি যে আমি ম্যাটেরিয়াল সায়েন্সে আছি। অ্যাপারেলের সাথে একদমই যায় না, বাট আমার থিসিস একটা জুনিয়রের সাথে ছিল, হুইচ ইজ লাইক ওই ডাই রিমুভাল রিলেটেড জিনিস ছিল, তো ওইটার সাথে কানেক্ট কইরা সামহাউ, বিকজ আমি খুব একটা তোমাদের এই যে এত বকবক করছি 1 ঘন্টা, এই 1 ঘন্টা, হ্যাঁ কাইন্ড অফ 1 ঘন্টা হয়ে গেছে, আমাকে যদি প্রশ্ন করতো ভাই আপনি কি এগুলা করছিলেন, আল্লাহর কসম না, বাট ইটস নেসেসারি, এটা করা উচিত। আমি করি নাই, হয়ে গেছে সামহাউ, সিজিপিএ কাইন্ড অফ এক্সট্রা অর্ডিনারি ভালো ছিল। সো এটা একটা আই থিঙ্ক প্রিভিলেজ দিছে, রিসার্চ করা উচিত ছিল, বাট ওই যে আমি তোমাদের বললাম না ভয় পাইছি আমি, সত্যি কথা বলতে। আরেকটু ভালোভাবে বলি, আমার ল্যাপটপ আমি কিনছি জবে ঢোকার পর, আমার কোনো ল্যাপটপ ছিল না, আমার ল্যাপটপ ছিল না, জাস্ট একটা ফোন ছিল। সো ফোন দিয়ে আর কি করা যায়। সো এই আর্য ছিল না যে বাপরে কই যে কিনতে পারতাম, টিউশন টুকটাক করাইছি, বাট ওই আর্টসটাই ছিল না। এন্ড বাবা বলতো যে বাইরে যাওয়ার দরকার নাই, তুমি এখানে জব টপ করো, একটু হোমসিক টাইপ মানুষ।
এই জন্য অনেকে বলার পর আমি রিসার্চে যাই না, এটা একটা বড় ইস্যু। আর তোমাদের বাপ মা তো বলে যে বাবা তুই যা আগে, তুই চোখের সামনে থেকে যা, এটা বলে। মানে আমার বাবা একটু কাইন্ড অফ উল্টা, এই জন্য আমি রিসার্চে খুব একটা যাই নাই। And আমি নিজেকে খুব একটা রিসার্চ মাইন্ডেড পার্সন মনে করি না, বাট এখন মজা লাগতেছে, এখন মোটামুটি ভালো আছি। অ্যাপারেল থেকে কোন সাবজেক্টে? অ্যাপারেল থেকে তুমি যদি স্পেসিফিক টেক্সটাইলে যাইতে পারো, এই যে 10টা ইউনিভার্সিটির লিস্ট দেওয়া আছে, এই প্রত্যেকটাতে তুমি অ্যাপারেলের সাথে ইজিলি কানেক্ট করতে পারবা। তুমি ইজিলি স্পেশাল অ্যাপারেল এর সাথে ইজিলি এই জিনিসগুলোকে কানেক্ট করতে পারবা। যদি ওগুলাতে তোমার রিসার্চ ওয়ার্ক বা লিস্ট একটা রিভিউ ওয়ার্ক থাকে, তুমি ইজিলি কানেক্ট করতে পারবা। জার্মানি নিয়ে একটু আগে একটা কথা বলছে, হ্যাঁ ওখানে তো যাইতে পারবা। আইএলস হইলেই হয়, বাট হচ্ছে ল্যাঙ্গুয়েজ লাগে না। আমার একটা ফ্রেন্ড সামনে 1 তারিখে যাচ্ছে, ওর জার্মান নাই, বাট তোমাকে ওই ডিপোজিটটা করতে হবে, এন্ড ওয়েটিং পিরিয়ডটা অনেক বেশি। সো যারা 49 বা 50 ব্যাচ আছে, তারা এখনই অ্যাপ্লাই করে রাখো। এখন মনে হয় আপাতত বন্ধ আছে, সব যেগুলো বন্ধ আছে, যাদের আগে থেকে করা আছে তাদেরগুলো সবগুলো করে ফেলার পর পরবর্তীটা হয়তো চালু হবে, আই থিঙ্ক। ভাই আরেকজন একটা কোশ্চেন করেছিল যে আহ এই সাবজেক্টে চায়নাতে পড়ার পর ইউরোপের অন্য কান্ট্রিতে কি সুইচ করে জব করা যাবে কিনা? কোন সাবজেক্টে? ম্যাটেরিয়াল সায়েন্সে চায়নাতে পড়ার পর। আমি আমার কথা যদি বলি, কেন যাবে না, হোয়াই নট? যদি ইউরোপে জব অপরচুনিটি থাকে, তুমি এখান থেকে পড়ে ওখানে গিয়েও জব করতে পারবা। আহ, মানে অবশ্যই যাবে, কেন যাবে না? তুমি ইউরোপে গেলে তো এমনি পার্ট টাইম জব তুমি করতেই পারবা। বাট চায়না থেকে মাস্টার্স করে ইউরোপে গেলে তুমি অবশ্যই এই সাবজেক্ট রিলেটেড তুমি জব করতে পারবা। বাট ইউরোপে তুমি চায়নায় থাকো, হঠাৎ করে ইউরোপে একটা ইউনিভার্সিটি মানে ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করলে তোমাকে নিয়ে নিবে, বিষয়টা একটু আনরিয়েলিস্টিক। সো তোমাকে ইউরোপে পড়াশোনার জন্য যেতে হবে, দেন ওখানে হয়তো এই সার্টিফিকেটটা দিয়ে তোমাকে হয়তো হচ্ছে জবটা ম্যানেজ করতে হবে। আদারওয়াইজ আই গেস একটু টাফ। আরেকজন ভাই কোশ্চেন করেছে যে চায়নাতে স্কলারশিপে যাওয়ার জন্য দেশের প্রোডাকশনে কি 1 থেকে 2 ইয়ার্স জব করা নেসেসারি? না না, এটা চায়নাতে যাওয়ার সময় দরকার নাই। এটা এটা আমি 2 বছর বললাম হচ্ছে সুইডেনের ক্ষেত্রে, সুইডেনের এসআই স্কলারশিপ, হুইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট, সব থেকে বেশি টাকা দেয় অ্যাকচুয়ালি। সো ওই স্কলারশিপের আমি আরেকটা মিস করি, ইরাসমাস নামে একটা স্কলারশিপ আছে, ওখানে তোমরা ট্রাই করতে পারো। লেখাপড়া কিছু হয় না, খালি 4-5টা দেশ ঘুরায়। সো ইউ ক্যান ট্রাই দ্যাট অলসো। চায়নাতে দরকার নেই, চায়নাতে সব সমস্যা নেই। তুমি একাডেমিতে আসবে, একাডেমি একটু রিসার্চ বা টুকটাক এক্সপিরিয়েন্স হইলেই আমার মনে হয়। ভাই একজন কোশ্চেন করেছে যে সিএসসি ছাড়া আর কোনো স্কলারশিপ কি আছে চায়নাতে? সিএসসি ছাড়া আরেকটা স্কলারশিপ আছে, হচ্ছে যে আনসু স্কলারশিপ বলে। বাট আনসু স্কলারশিপ আচ্ছা। আমার কাছে বেশি কম্পিটিটিভ মনে হয়, কারণ আনসু স্কলারশিপটা হচ্ছে ইউনিভার্সিটি হ্যান্ডেল করে। এন্ড আমার একটা জুনিয়র কিছুদিন আগে আনসার একটা এক্সাম দিছে, যদিও সে কোয়ান্টাম মেকানিক্সে যাবে। আহ ওর নাম হচ্ছে শাওন, নাম বলেই ফেলি। হি ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড পারসন from Butex, and he's a most talented researcher, better than any teachers who are staying in Butex now. I am not dishonoring anyone. He's the best guy I have ever seen. সো কোয়ান্টামে গেছে, তো ওর ওর জন্য হচ্ছে এক্সাম, একটা এক্সাম নেই। আনসুতে মাস্টার্সে গেলে এক্সাম লাগে সম্ভবত, আর পিএইচডি তে গেলে লাগে না। আর আনসু সব ইউনিভার্সিটিতে নাইও। ও আর আরো কিছু স্কলারশিপ আছে, তুমি ইউনিভার্সিটি স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবা। ইউনিভার্সিটি ফর এক্সাম্পল আমার সাংহাই জিয়াওতং ইউনিভার্সিটি, তো স্কলারশিপ ওদের হয়তো স্টিপেন্ড একটু কম হবে, সিএসসি তুলনায় একটু কম হবে। তুমি ইউনিভার্সিটিতে এমনও হইতে পারে যে আহ, তোমার হচ্ছে স্কলারশিপ দিল, তোমার অ্যাকোমোডেশন থাকা ইয়া ফ্রি হলো, হয়তো 1000 আরএমবি বা এরকম কিছু দিচ্ছে। অথবা দেখা গেল যে থাকা ফ্রি, লেখাপড়া ফ্রি, বাট ওই খাওয়ার যে কস্টটা 10-15 হাজার টাকা, এটা তোমাকে নিজে দিতে হবে। আরেকটা জিনিস একটু বলে রাখি, যাদের সিজিপিএ কম, সবাই রিসার্চ করবে নট নেসেসারি, সবাই আহ ভালো সিজি হবে এটাও নট নেসেসারি। কিছু এজেন্সি আছে যারা হচ্ছে ইউনিভার্সিটির সাথে তাদের একটা লিয়াজও থাকে, তো তারা তারা বলতে খারাপ লাগতেছে, বাট তোমার সিজিপিএ নাই, তুমি লেখাপড়া করো নাই, দোষের কিছু না। বাট তুমি এখানে আসতে চাইতেছো, তো তারা ইউনিভার্সিটির সাথে তাদের একটা কাইন্ড অফ সামহাও কেমনে করে আমি জানি না, লিয়াজত, তার কিছু টাকা নেই। তো তাদের যদি তুমি ওই বেশি না, মেবি ম্যাক্সিমাম 1.5-2 লাখ টাকা এইরকম টাকা নিয়ে তারা হইতেছে তোমার একটা স্কলারশিপ ম্যানেজ করে দেবে। সেটা সিএসসি হইতে পারে, নাও হইতে পারে। সো এইরকম এজেন্সি গুলা, অনেক এজেন্সি আছে যারা, ইভেন আমার একটা জুনিয়র এইবারই হচ্ছে ওই এজেন্সি হতে হয়ে গেছে ওর,
সম্ভবত, লেটেস্ট আপডেট আমি জানি না। ও হচ্ছে মেবি কোন ইউনিভার্সিটি এর আমার মনে নেই, ও আসতেছে। আরেকজন আজকে আমার থেকে কিছু পরামর্শ নিল, সে এজেন্সি ধরে আসতেছে, বিকজ তার হচ্ছে সিজিপি একটু লো। তো যাদের সিজিপিএ লো তারা চায়নাতে একটা ইউনিভার্সিটিতে এসে এখানে যদি জাস্ট, যেহেতু অলরেডি সিজিপিএ লো করে ফেলছো, অবশ্যই টিউশন টিউশন করাইছো বা এসব কারণে হয়েছে। আসলে আমরা দরিদ্র পরিবার থেকে আসি, টিউশন লাগে, পড়তে ইচ্ছা হয় নাই, মন থেকে পড়ি নাই, বা সামহাও কোনো কারণে ছুটে যায়, তারা তাদের জন্য কিছু টাকা এজেন্সি মেজেন্সি দিয়ে এসে এখানে তুমি একদম ভালো পড়ে যদি চাইনিজটা শিখতে পারো, তুমি এখানে জব করতে পারবে। আর এখানে এমএসসি করলে, বিএসসি তে তোমার রেজাল্ট কি খুব একটা ম্যাটার করে না, সো এইটা করে তুমি পিএইচডি এর জন্য যাইতে পারো। সো ওই 1-2 লাখ টাকা আসলে এই সময় খুব একটা আহ, প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। দ্যাটস অনলি ফর দোজ গাই যাদের এই প্রসেসে, জিনিসটা তো কম্পিটিটিভ, অনেকে অ্যাপ্লাই করবে না, তো সেক্ষেত্রে যাদের জন্য টাফ মনে হইতেছে তারা এই জিনিসটা করতে পারো। যারা ইন্টারেস্টেড তারা আমাকে বলে, আমি 2-1 জনের চিনি, তাদের আইডি দিয়ে দিব, তুমি তাদের সাথে কথা বলে তোমরা আসতে পারো যে কোনো গাড়িতে স্কলারশিপ। হ্যাঁ বলো, একটু প্রশ্নগুলো আমাকে করো, আমারটা পপ আপ হয়ে চলে যাচ্ছে। হ্যাঁ সামিয়া, তুমি মিউটে আসো মেবি। একজন বলেছে যে কোনো কান্ট্রিতে স্কলারশিপ পাওয়ার জন্য সিজিপিএ 3.5 কে এনাফ নাকি আরেকটু বেশি হলে ভালো হয়? বেশির তো শেষ নাই। জি হ্যাঁ দেখো, ভাই। জিনিসটা রিলেটিভ, তাই না? এখন জিনিসটা রিলেটিভ, যেমন ফর এক্সাম্পল 5, তো মেয়েদের ক্ষেত্রে, একটা মেয়েই সম্ভবত কোশ্চেনটা করছে, ঠিক আছে? তোমাদের হাইট 6 ফিটও লম্বা, 5 ফিট 6, এটাও তো লম্বা, তাই না? বাট কম্পারিজনটা কই থেকে করতেছো, এটা হইতেছে একটা ফ্যাক্ট। কারণ তুমি 3.5 আছে, একজন 3.9 আছে, সো তোমার 3.5 এর সাথে যদি তোমার যদি এসওপিটা পাবো, মোটিভেশন লেটারটা যদি কি বলে এটা, উইক হয়, তাই না? তোমার 3.5 এমনি তোমার সিজি একটু কম, আবার তুমি রিসার্চও করো নাই, কোর্সও পরের কথা, এসওপি বা মোটিভেশন লেটারে ঠিক মতো গুছায় লিখতে পারো নাই। আর একজন 3.9 সেও গুছায় লিখতে পারে নাই, অবশ্যই 3.9 বেটার পাবে। বাট তুমি যদি মোটিভেশন লেটারে বুঝাইতে পারো যে স্যার এই কারণে আমি সিজিপিটা আমার ফল করছে, বাট পরবর্তী দিকে আমি ভালোভাবে এই এই কোর্সে আমি ভালো করছি, দেন সিজিপি উইল নট ম্যাটার। সো তুমি বুঝাইতে হবে যে হ্যাঁ আমার খারাপ হয়েছে, এই জিনিসটা কেন খারাপ হয়েছে। ওই বললাম না, আমরা শাওন যার কথা বলতেছিলাম, ওর সিজিপিএ খুবই কম, বাট ওর সাইটেশন বুটেক্স এর অনেক শিক্ষকের থেকেও বেশি, পেপার শিক্ষকদের থেকেও বেশি, ও এমআইটি তে যাওয়ার যোগ্য, সত্যি কথা বলতে, ঠিক আছে? এখন ও ওর সিজিপিএ কেন খারাপ হয়েছে, বিকজ তার পড়তে ভালো লাগে নাই, সে সারাদিন ল্যাবে কাজ করতো, সারাটা দিন। বুটেক্সে তো ল্যাবই ছিল না, সে বুয়েটে যায় কাজ করতো, এনএসইউ তে যায় কাজ করতো, ঢাকা ভার্সিটিতে যায় কাজ করতো। ইচ্ছা থাকলে অপরচুনিটি আছে। এমন কথা হচ্ছে ভাই, ও এত এত করছে, ও এত এত করছে, আপনি করেন না কেন? আমি লেজি ছিলাম, এই, বুঝছো? এই হচ্ছে বিষয়। সো সিজিপিএ যত বেশি রাখা যায় তত ভালো। এমন তো হবে না যে 3.5 আইসে আমি আর তুলবো না, তুমি ইচ্ছা করে তুলতেছো না তা তো না, তুমি যেটা তুলতেছো তোমার হাইস্টটাই তুলতেছো, এটা হচ্ছে আমার কথা আর কি। ভাই, এখানে আমার একটা কোশ্চেন ছিল, যদি কম সিজিপিএ যারা, তারা হচ্ছে গিয়ে যদি এজেন্সি থ্রু ট্রাই করে, তাহলে এসিপিটা কি নিজে লেখা বেটার নাকি, মানে এসওপি এক্ষেত্রে agency- এসওপি এসওপি নিজে লেখা বেটার, বাট দে অলসো হেল্প ইন দ্যাট, তারা ওটাতেও হেল্প করে, বিকজ কয় না টাকা নিছস কাজ কর, এই হইতেছে বিষয়। তারা তোমাকে হেল্প করতেছে, দে আর নট ইউর স্লেভ অবভিয়াসলি, বাট টাকা নিতেছে ওরা। ইনসাইড তুমি তোমার থেকে হয়তো লেখে নাই, তারপর হয়তো তোরা কারেকশন, ওদের আবার লেখার টিমও সম্ভবত আছে, যেহেতু তাদের একটা কাইন্ড অফ কি বলবো, একটা ন্যাশনাল বিজনেস এটা, তাই না? ওদের লোকও আছে যাদের তারা স্পেসিফিক অ্যামাউন্ট, ওই 1.5 লাখ বা 2 লাখের মধ্যে কিছু টাকা দেয়, তুমি এই ছেলেটার জন্য এসিপি লেখা দাও, তারা এই কাজগুলো করে। সো আমাদের প্রপার ওয়েও শিখতে হবে, চুরিও শিখতে হবে, সিম্পল, তা মনে হয়। এক- একজন কোশ্চেন করেছে যে চায়নাতে বিডিটি হিসেবে স্যালারি রেঞ্জটা কিরকম হতে পারে, যদি একটু বলতেন। এই 1,20,000 মেবি, লাখ খানেক তো হবে, 1,10,20,000 তো হয়, বাট চাইনিজ থাকতে হবে, উইদাউট চাইনিজ তুমি 1 টাকা পাবা না, এই হচ্ছে আরেকজন একটা বিষয়। কোশ্চেন করেছে, ওখানে পড়াশোনা কি চাইনিজ ল্যাঙ্গুয়েজে নাকি ও হ্যাঁ, এই ইংলিশে হয়? কোশ্চেনটা আমিও দেখছিলাম, এটা হইতেছে ও সিএসসি এর সময়, অবশ্যই অবশ্যই তুমি যখন অ্যাপ্লাই করবা, ওখানে ব্র্যাকেটে তোমার মিডিয়ামটা লেখা থাকে, তুমি কোন মিডিয়ামে, সেম সাবজেক্টের কোন কোন সাবজেক্টের শুধু চাইনিজ থাকে,
ফর এক্সাম্পল ম্যাটেরিয়াল সায়েন্সে অপশন ছিল যে মানে পোর্টালে যখন আমি অ্যাপ্লাই করছি সাংহাই যখন সিলেক্ট করছি দেন সাবজেক্টের লিস্ট আসছে, ইংলিশও লেখা আছে আবার চাইনিজও লেখা আছে। সো তুমি চাইনিজ সিলেক্ট করলে কিন্তু তোমার আবার চাইনিজ প্রফিসিয়েন্সি লাগবে। সো তুমি আগেই প্রথমে বললাম যে ওয়েবসাইটে ঢুকে দেখে নিবে যে কোন কোন ইউনিভার্সিটিতে কোন কোন সাবজেক্ট ইংলিশে অ্যাভেলেবল। উইদাউট ইংলিশে অ্যাভেলেবল থাকলে তুমি পারবা না। সো অবশ্যই ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যারা ভালো ভালো সবগুলোতে মোটামুটি দুই দুই উইংই থাকে। ওটা খুব একটা সমস্যা। আমার তো সম্পূর্ণ ইংলিশে, আমার প্রত্যেকটা কোর্স, একটা কোর্স চাইনিজে, এটা একটা বিষয়। একজন জানতে চেয়েছেন ভাই জব এন্ড অ্যাব্রোড এর প্রিপারেশন প্যারালালি কিভাবে ম্যানেজ করেছেন? আমি জি। আমার জব তো কাইন্ড অফ টিচিং ছিল, টিচিং এ টাইম টুইম থাকে। আর আমি আমার যারা স্টুডেন্ট আছে ড্যাফোডিলের ওরা জয়েন টয়েন হয়তো করে নাই। আমি আমি খুব একটা মানে টাইম লাগে, বাট টিচিং এ থাকার কারণে আমি টাইমটা বেশি পাইছি। বাট টেক্সটাইলে থেকে দুইটা প্যারালালি ম্যানেজ করে একটু টাফ আমার মনে হয়। বাট যেহেতু ক্লাস হাই দুই তিনটায় থাকতো আর আমি থাকতাম হচ্ছে ড্যাফোডিলের একটা হলের হচ্ছে কাইন্ড অফ অ্যাসিস্ট্যান্ট প্রভোস্ট টাইপ ছিলাম, ওখানে থাকতাম, আমার থাকাও ফ্রি ছিল। সো আমার কোনো ট্রাভেল টাইম লস হয় নাই। ও আরেকটা, আমি হচ্ছে হাঙ্গেরিতে স্কলারশিপ পাইছিলাম মানে এই বছরের আগে। সামহাউ সার্টেন কোনো রিজনসে ফ্যামিলি কিছু প্রবলেম ছিল, টাকা পয়সা ছিল না, সিম্পল কথা। আর হাঙ্গের স্টিপেন্ডিয়ান যেটা দেয় ওইটা হইতেছে ওই টাকাতে শুধুমাত্র তুমি থাকা এবং খাওয়াটা প্যারালাল হবে, ইউ উইল নট বি এবল টু সেভ এনিথিং। এন্ড আমার টাকা 2-1 টাকা লাগতো, এই জন্য আমি হাঙ্গেরিতে যাই নাই। ওটা একটা ইউরোপের কান্ট্রি ছিল, আমি চাইলেই যাইতে পারতাম। আমার আর দুইটা ফ্রেন্ড, একটা নাম অভিষেক আর একটা নাম হাসিব, ওরা হাঙ্গেরিতে গেছে। এই সিএসসির যখন সার্কুলার আসে তার কিছুদিন আগে স্টিপেন্ডিয়াম না সামথিং কি একটা নাম, হাঙ্গেরিকাম নামে একটা স্কলারশিপ আছে, ওই স্কলারশিপে একইভাবে অ্যাপ্লাই করতে হয়। বাট ওই প্রসেসটা আরো এর থেকে একটু ইজি। ইউরোপের কান্ট্রি এটাও যাইতে পারো, যাদের মোটামুটি ইউরোপে জাস্ট ঢুকতে হবে দেন পুরা ওখান থেকে জার্মানি বা অন্য কোথাও যাবা, এটা যদি করতে চাও তাহলে হাঙ্গেরির স্কলারশিপটাও খুব ভালো স্কলারশিপ। বাট তুমি ওখানে থেকে টাকা সেভ করতে পারবে না। এন্ড হাঙ্গেরি ভাষা না জানলে জব পাওয়াটা টাফ। লিগাল, পার্ট টাইম করতে পারো বাট উইদাউট এন্ড ওদের প্রপার জায়গাটার নামটা যেন কি, ওদের ক্যাপিটালের নামটা আমার মনে পড়তেছে না, ওখানে থাকলে হয়তো টুকটাক পার্ট টাইম জব পাওয়া, বা অন্যান্য জায়গায় থাকলে গ্রামের দিকে যদি ইউনিভার্সিটি হয় সেক্ষেত্রে জব পাওয়া টাফ। বাট অ্যাপ্লাই করে দেখো যদি হয়, জিনিসপত্র তো সেমই লাগে মোটামুটি তাই না, তো সব জায়গায় অ্যাপ্লাই করবা। এন্ড ও আরেকটা কথা, কোনো টাকা লাগে না সিএসসি অ্যাপ্লাই করতে, 0 টাকা লাগে। হাঙ্গেরি কাম অ্যাপ্লাই করতে 0 টাকা লাগে। তো 0 টাকা লাগলে তুমি অ্যাপ্লাই করবে না কেন? যখন হবে দেন না তুমি ডিসিশন নিবা তুমি যাবা কি যাবা না, তোমার সবকিছু মিলে একটা ডিসিশন হবে। আর কিছু কি জানার আছে আপনাদের? আই গেস না। আমরা অলমোস্ট সব কোশ্চেন পড়ে ফেলেছি, and as we come to the end of today's session, I would like to express our warm gratitude to Bhai. না না না, Thank থাক, you এত again, এত Bhai. এত ফর্মালিটি কইরা এগুলো শুনলে নিজের কানেই খারাপ লাগে, এটা দরকার নাই। আমি তোমাদেরই ভার্সিটি, তোমাদেরই ইয়ে, ঠিক আছে? তো দ্যাটস বিন এ ভেরি প্লেজার। সত্যি কথা বলতে জীবনে খুব স্বপ্ন ছিল এরকম লেকচার দিব কাউরে, আজকে এটা পূরণ হয়েছে। থ্যাংক ইউ। সো এই হচ্ছে বিষয়। সো এই আমি, যাই হোক, কি যেন পিয়াসের ধন্যবাদ, ও অ্যাপ্রোচ করছে আমার এখানে কাইন্ড অফ 1:30 বেজে গেছে। ওটাও কোনো সমস্যা না, বাট আমি আমি বললাম না আমি জীবনে প্রেজেন্টেশন বানাই নাই, এটা আমার লাইফের প্রথম প্রেজেন্টেশন বানানো, হুইচ ইজ ভেরি, আমি এমন ভাবে বানাইছি যেন তোমাদের কোনো কোশ্চেনই না থাকে, আমি এই জন্য সবকিছু উত্তর জি মোটামুটি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো ওকে, হ্যাভ এ গুড নাইট, অগ্রিম ঈদ মুবারক। তোমাদের সাথে জীবনে দেখা হবে না মনে হয়, যাই হোক, টাটা। ভাই, ওকে, একটা রিকোয়েস্ট ছিল। বলো 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 বলো। আমরা একটা ফর্মাল মানে একটা পিকচার তুলতে চাচ্ছিলাম, স্ক্রিনশট নিয়ে। এখন হ্যাঁ অবশ্যই, তোমরা তো রেকর্ডও করে ফেলছো, ফর্মাল জি, পিকচার সবাই ভালো। যদি একটু ভিডিওটা অন করতেন সবাই participant। এই রুবায়েত রশিদটা কে? তুই আমার নক দিস তো ভাই, তুই খুব হাসতেছস। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, ইনশাল্লাহ দিব। ঠিক ভাই আছে। আপনি আমাদের সাথে থাকবেন আশা করি।
আরো হ্যাঁ গাইড করবেন আমাদের। তোমাদের এই ক্লাবটাই সব থেকে মানে উচিততম ক্লাব আমার কাছে মনে হয়। ঠিক আছে, আর এই লেখাপড়া করতে যায় জীবন নষ্ট করার দরকার নেই, সবই করো, খেলাধুলা করো, গান বাজনা করো, আলটিমেটলি মরে যাবে, এগুলা করে লাভ নাই খুব একটা। এই হচ্ছে বিষয়। ওকে, তোমরা ফর্মাল একটা ইয়ে থাকলে কি বলে ছবি তুলতে পারো, সবাই তো ক্যামেরা অফ, মেবি ইট উইল নট লুক সো মাচ গুড। সবাই একটু ক্যামেরাটা অন করলে ভালো হয়। আচ্ছা সবাই সবাই ঘুমাই ক্যামেরা গেছে। অন করি। বিষয় হচ্ছে যে সবাই হচ্ছে মোটামুটি সারাদিন রোজা টোজা থাকছে, তো রুমের মধ্যে শুয়ে আছে আমি শিওর সব কয়টা। এই জন্য কেউ কেউ চায়ের দোকানেও থাকতে পারে, তো সেই হিসাবে it's okay. সমস্যা নেই, তোমার আর আমার ছবি তোলো হয়েছে, বাকি সবাই থাকুক। আচ্ছা ভাই, আমাদের এসএস নাও শেষ। সবাইকে ভাই অসংখ্য Okay. ধন্যবাদ। আর আচ্ছা ভাই ঠিক আপনাকে আছে তো কি বাবা। we are very grateful to you. আপনি অনেক সময় অনেক দিলেন আর অনেক জানলাম সবাই মিলে। তো থ্যাংক ইউ সো সমস্যা মাচ নেই। ভাই। আশা করি ভাই আপনার সাথে ভবিষ্যতে আরো আমাদের সেশন হবে। হইলেই ভালো। টাটা, বাই বাই। জি ভাই।